যারা ওয়েটিং এ আছে 69 পিপল দেখলাম আছে, তো এদেরকে এরা আসলে আসবে কোথায়? মানে যেমন এখন দুটা ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, ওনারা আসবে হচ্ছে আপনার যে জুমে। এখন পেজে ঢুকেন ভাই, পেজে। পুরাটা কি ভরে যাবে নাকি তাদের দিয়ে? এই যে প্যাথোলজি অনলাইন ক্লাস গ্রুপ, এটা হ্যাঁ। এখন কিন্তু ভাই লাইভ হচ্ছে কিনা দেখতে পাচ্ছেন, নিচে যান। লাইভ শুরু হয়েছে? এই যে নিচে আরেকটু স্ক্রল করেন না, নিচে এই যে দেখা যাচ্ছে তো আপনাকে। ওকে। এবার আমি চেক করে আসছি ভাই কতটুকু কি অবস্থা, ইয়াতে আছে কিনা। হ্যাঁ ভাই, চলতেছে। ওকে। এখন আমি এটা লিঙ্কটা দিয়ে দিই ইয়াতে। দেখতে পাচ্ছি। দিবে, এখন দিবে দাঁড়ো। ভাই চলতেছে। পার্টিসিপেন্ট কয়জন হয়েছে? 76 জন হয়েছে, বাপরে বাপ। ও হ্যাঁ, বুঝছি। সবাই জানি করতে করতে সবাই কি কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। জি স্যার। কথা বলতাম পারি। কথা পরিষ্কার? জি ভাইয়া। স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? জেনারেল প্যাথোলজি লেকচার 1, নিওপ্লাসিয়া। আমাকে দেখা যায়? হ্যাঁ, সবার মাইকটা মনে হয় মিউট রাখলে ভালো হয়। আমাকে কি দেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, সবার মাইক মিউট রাখবো, আমি অ্যাডমিট করে নিই সবাইকে। আমি সবাইকে মিউট করে দিয়েছি, যে কোনো একজন আনমিউট করে কথা বলো তো, মিউট হয়েছে কিনা বা কি মনে হচ্ছে? মিউট হয়েছে। ওকে, আবার মিউট হয়ে যাও। আমি করে দিলাম সবাইকে মিউট। জি ভাইয়া, ওই যে রেকর্ডিংটা যদি অন করতেন তাহলে ভালো হয় আর কি, ক্লাসের আগে। হ্যাঁ, রেকর্ডিংটা আমি অন করে দিব। রেকর্ডিং অন। আমরা কি শুরু করব? জি ভাইয়া। জি ভাইয়া। 89 পার্টিসিপেন্ট সবাই কি অ্যাড হতে পেরেছে? আচ্ছা, আমরা টুকটাক কথা বলতে থাকি, চুপচাপ বসে না থেকে। ইন্ট্রোডাক্টরিতে অনেক কথাই আছে, সেগুলো বলতে থাকি। জি ভাইয়া। আচ্ছা, তাহসিন কাকন, রোল 25, ইনি কে? তাসনিন কাকন আছে, প্রেজেন্ট আছে। প্রোফাইল নেম হচ্ছে তাসনিন কাকন, পাশে লেখা রোল 25।
শুনতে পাচ্ছ? তাসনিন কাকন, রোল 25। ভাইয়া আমি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই নামেই কি ছিল, প্রোফাইল ছিল যখন ভাইয়া রেজিস্ট্রেশন করেছিল? আরপি তাসনিম আমার। আমি ওই যে এপি লাইভে কমেন্ট করেছি। ও আচ্ছা আচ্ছা, পরে এই প্রোফাইলটা কি ডিফারেন্ট এটা? মানে ভাইয়া কানেকশনের প্রবলেম হচ্ছিল, তো আমি লাইভেও ছিলাম আবার এখানেও আছি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমার মনে হয় যে সবাই 93 পার্টিসিপেন্ট অ্যাড হয়েছে, আর কাউকে দেখতে পাচ্ছি না ওয়েটিং এ। ওকে, ফাইন। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ভাইয়া জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, তো গত একদিন বা দুদিন সবার যেই পরিমাণে আগ্রহ দেখলাম, তো এটা খুবই এনকারেজিং। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আগ্রহটা থাকলে হয় শেষ পর্যন্ত। মানে শুরুতেই খুব আগ্রহ, কিন্তু পরে আগ্রহ হারিয়ে ফেললাম, সেটা কিন্তু কোনো ভালো সাইন না। ভাইয়া একটা কথা ছিল, যে Sure. অনেকেই মেসেঞ্জারে বলতেছে যে ফেসবুক গ্রুপে অ্যাড হয় নাই, অনেকে নাকি রিকোয়েস্ট দিয়ে রাখছে, অ্যাকসেপ্ট করলে নাকি ওদের ফেসবুকে দেখতে আচ্ছা, পারবেন। এরকম তো হওয়ার কথা না, তাহলে আমি একটু দেখি। ওকে, ফাইন, 5টা ছিল, আমি অ্যাকসেপ্ট করে দিয়েছি। ফার্স্ট ডে প্রবলেম হচ্ছে এই যে অনেক কথা বলতে হচ্ছে। সেকেন্ড ক্লাস থেকে এটা হবে না, কারণ আজকেই রেজিস্ট্রেশন কমপ্লিট হইলো, আজকেই ফার্স্ট ক্লাস, তো সব মিলে ছিলে একটু ডিসঅর্গানাইজড। তো নেক্সট ক্লাস থেকে তো এই বাড়তি কাজগুলো থাকবে না, ডিরেক্টলি আমরা ক্লাসে অ্যাড হইতে পারবো। তো শুরু করি। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। কথা হচ্ছে যে কারো যদি খুব ছোট করে দেখা যায়, আমার মনে হয় সেই মোবাইলটা যদি রোটেট করে, মানে আড়াআড়ি ভাবে ধরে, তাহলে আই থিঙ্ক যে ফুল স্ক্রিনে দেখা যাবে ভিডিওটা, এক। আর দুই হচ্ছে যে সবাই একসাথে আনমিউট হওয়ার দরকার নাই, যদিও অ্যাক্সিডেন্টালি সেটা হতে পারে, বাট সেরকম মনে হলে ম্যাক্সিমাম হচ্ছে আবার মিউট হয়ে যেতে হবে আর কি। একজন করে কথা বললে ভালো হয়, আর আমি পড়ানোর মধ্যে কথা না বললে বেস্ট হয়। আমি যখন পজ নিব বা আমি বলবো কারো কোনো কোশ্চেন থাকলে এখন করো, তখন বললেই বোধহয় সুন্দর হবে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আতিয়ার রহমান শুনতে পাচ্ছ? হ্যাঁ জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, কমেন্টস গুলা কেন দেখতে পাচ্ছি না বলো তো? হ্যাঁ ভাইয়া, তাহলে আপনাকে ওই ফেসবুকে একটা পেজে ফেসবুকে ঢুকে থাকতে হবে আর কি, যাতে করে আপনি কমেন্ট করে দেখতে পারেন লাইভের সাথে। ও, তাহলে আমার মিনিমাইজ করে গিয়ে দেখতে হবে, তাই তো? অথবা আপনি মোবাইলটা দিয়ে আপনি যদি ফেসবুকে ঢুকে থাকেন তাহলে ওকে, হবে, আচ্ছা, আপনি ফাইন মোবাইলটা বারবার চেক ফাইন করলেন। ফাইন, ওকে, ফাইন। কমেন্টস গুলা দেখতে পাচ্ছি, ওকে। কারো কানেকশনে কোনো সমস্যা হচ্ছে নাকি? না ভাই, ভালো দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, কিছুক্ষণ পড়ি, তারপরে প্রয়োজনে আবার কথা বলবো, নাকি না 2-4 জন আরো বাকি আছে যাদেরকে অ্যাড করে নিয়ে শুরু করব? ভাইয়া শুরু করে দেন। ভাই এখনই শুরু করে দেন। 2-3 Okay. মিনিট টাইম দিতে পারেন ওরা অ্যাড করার জন্য। আছে যে ভাই শুধু ফেসবুক লাইভে তারা অ্যাড হয়েছে কিন্তু জুমে অ্যাড হয় না, এরকম কয়েকজন থাকতে পারে ভাই।
ওকে, স্টার্ট করে দেন ভাইয়া। আচ্ছা ফাইন। থার্ড ইয়ার যারা যারা একদমই নতুন তাদের জন্য কিছু ইন্ট্রোডাক্টরি কথা বলি। যারা ফোর্থ ইয়ার তারা মাশাআল্লাহ এগুলো জানে। তো যারা একদমই নতুন, প্যাথোলজি সাবজেক্টটা সম্বন্ধে কোনো আইডিয়া নাই, না থাকাটাই স্বাভাবিক। তো তোমাদের জন্য বলি যে প্যাথোলজি তো 4 ভাগে আমরা পড়াই, জেনারেল, সিস্টেমিক, ক্লিনিক্যাল আর হচ্ছে হেমাটোলজি। তো আমরা সিস্টেমিক প্যাথোলজি মেইনলি পড়বো বলে ঠিক করেছিলাম। এখন সিস্টেমিক প্যাথোলজিতে কি পড়ায়, সেখানে হচ্ছে প্রত্যেকটা সিস্টেমের ডিজিজগুলা, স্পেশালি ওই সিস্টেমে যত ম্যালিগন্যান্সি হয়। ম্যালিগন্যান্সি আবার কি জিনিস? ম্যালিগন্যান্সি মানে হচ্ছে টিউমার, যেই টিউমারগুলা ম্যালিগন্যান্ট টিউমার। তাই বলে কি বিনাইন টিউমার পড়ায় না? না, সেটাও পড়ানো হয়। মানে টোটাল নিওপ্লাস্টিক ডিজিজটাই পড়ানো হয় সিস্টেমিক প্যাথোলজিতে, অ্যাজ ওয়েল আদার ডিজিজ গুলাও। তো এখন সমস্যা হচ্ছে এই নিওপ্লাসিয়া মানে টিউমার, তার বেসিক কথাবার্তাগুলো যদি আমরা না জানি তাহলে সেটা বুঝতে আসলেই টাফ হবে বলে নিওপ্লাসিয়ার চ্যাপ্টার দিয়ে শুরু করলাম। এরপর আমরা সিস্টেমিক প্যাথোলজিতে যেতে পারবো যদি সবাই চাও যে এটা করি সিস্টেমিক প্যাথোলজিতে যাই, সেটা পসিবল। বিকজ এটা ছাড়াও যে টার্মিনোলজি গুলো খুব দরকার, যেমন ইনফ্লামেশন, এটার আমি একটা ক্লাস কিন্তু আমাদের জেনারেল গ্রুপটাতে নিয়েছিলাম। আবার দরকার হচ্ছে সেল ইনজুরি এবং অ্যাডাপ্টেশন, এটার কিন্তু আমি 2-3টা ক্লাস নিয়েছি। এতে করে ওই ক্লাসগুলো যদি কেউ দেখে তো আমার মনে হয় যে সিস্টেমিক প্যাথোলজিতে যেতে আর কোনো বাধা নাই। তো জেনারেল প্যাথোলজির বাকি চ্যাপ্টারগুলো সেক্ষেত্রে কি আমি পড়াবো না? অবশ্যই পড়াবো। সেক্ষেত্রে সেটা আমরা পরে পড়তে পারি বা মাঝে মাঝে পড়তে পারি। মানে সিস্টেমিক প্যাথোলজি পড়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না যদি আমরা নিওপ্লাসিয়া চ্যাপ্টারটা পড়ে ফেলতে পারি। এতটুকু কি মানে ফোর্থ ইয়াররা এগ্রি করো কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই, সমস্যা নেই। ভাইয়া জি ভাইয়া, নিওপ্লাসিয়ার পর আমরা সিস্টেমিকে ঢুকতে পারি ভাইয়া। ওকে ফাইন। এখন থার্ড ইয়াররা দেখো, এটা কি দেখতে পাচ্ছ? একটা টিউমার দেখতে পাচ্ছি, তাই তো? মানে তোমরা তো নিওপ্লাসিয়া বা টিউমার কি জিনিস কখনো পেশেন্ট দেখো নাই, মনে মনে চিন্তা করতেছো কি না কি। আচ্ছা, এখন যেটা দেখতেছো দিস ইজ দ্য পেশেন্ট, আমরা এটা নিয়েই কথা বলবো। এটা একটা অ্যাবনর্মাল গ্রোথ। অ্যাবনর্মাল কেন? কারণ এই সাইটে এই গ্রোথটা থাকার কথা ছিল না। সো অ্যাকর্ডিং টু দ্য সাইট এই গ্রোথটা একটা অ্যাবনর্মাল সাইটে গ্রোথ। আবার গ্রোথটার প্যাটার্নটাও অ্যাবনর্মাল। কেন অ্যাবনর্মাল পরে বলি। ধরো আরো কিছু ছবি দেখাই। ধরো এই গ্রোথটা, এটা কি গ্রোথ না? অবশ্যই এটাও একটা গ্রোথ, কিন্তু এই গ্রোথটা কি অ্যাবনর্মাল নাকি নরমাল? নরমাল। শি ইজ এ ফিমেল প্রেগন্যান্ট লেডি। এবার বলো, শি ইজ এ ফিমেল প্রেগন্যান্ট লেডি। নরমাল ভাই। নরমাল, তার মানে এটাও গ্রোথ, বাট এই গ্রোথটা কিন্তু নরমাল, ফিজিওলজিক্যাল। ফিজিওলজিক্যাল। এইটা কি দেখো, এই মাথার মধ্যে কিন্তু একটা, এই জায়গায় দেখো একটা ছোট্ট একটা উঁচা আছে, দেখছো? এরকম কিন্তু প্রায় দেখা যায় কপালে, এরকম লোকজন আশেপাশে ঘুরে। এটা একটা লাইপোমা। এটা কি নরমাল না অ্যাবনর্মাল? অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল ভাই। অ্যাবনর্মাল। এটা কিন্তু অ্যাবনর্মাল। এটা কি? অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল। এটা কিসের গ্রোথ বলতে পারবা? এটা হচ্ছে একটা লিম্ফ নোডের গ্রোথ। আচ্ছা, তার মানে আমি বলতে চাচ্ছি যে শরীরের যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়। ভাইয়া হ্যাঁ বলো। এখানে মানে আমি ছবিগুলো দেখতে পাচ্ছি না, তো শুধু মানে ওই নিওপ্লাসিয়া লেখাটা দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারছি না এটা অন্য কারোর সাথে হচ্ছে কিনা। আমি যে ছবিগুলো দেখাচ্ছি সবাইকে দেখতে পাচ্ছ? জি ভাইয়া। দেখতে পাচ্ছি। জি ভাইয়া দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ওকে, একটু তুমি পার্সোনালি ফিক্স করো। আচ্ছা, মেজরিটি দেখতে পাচ্ছ? আমি আগাবো? জি ভাই। জি ভাইয়া, এখন দেখা যাচ্ছে। ওকে এখন ফাইন দেখা যাচ্ছে। ফাইন ফাইন।
আমি যেটা চাচ্ছি যে শুধু লেখাগুলো পড়ে পড়ে চলে গেলাম অ্যাজ লাইক আমাদের লেকচার ট্র্যাডিশনাল লেকচারগুলো যেভাবে হয় সেটা আমি করতে চাচ্ছি না, আমি ছবির মাধ্যমে পড়াতে চাচ্ছি যাতে তুমি দেখে দেখে বুঝো। ইটস ওকে তো? জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো মানে যেটা আমি একটু বলে নিই সেটা হচ্ছে যে টিউমার কি জিনিস। এখন টিউমার বললে আমাদের চোখের সামনে ভেসে ওঠে কপালে, হাতে, পায়ে, বিভিন্ন জায়গায় উঁচা একটা জিনিস। এখন টিউমার কি শুধুমাত্র যেগুলো আমরা দেখি সেইগুলা? আমার বডির ভিতরে কি টিউমার নাই? তাহলে বডির ভিতরেও কিন্তু যে কোনো সলিড অর্গানে টিউমার হতে পারে, যে কোনো গ্ল্যান্ডে টিউমার হতে পারে, মাসেলে টিউমার হতে পারে, বোনসে টিউমার হতে পারে, ব্লাড ভেসেলে টিউমার হতে পারে, লিম ভেসেলে হতে পারে, যে কোনো জায়গায় টিউমার হতে পারে, ব্রেনে টিউমার হতে পারে, এই ধরো লাংসে হতে পারে, লাংসের ব্রঙ্কাসে হতে পারে, প্লুরাতে হতে পারে, ব্রেস্টে হতে পারে। আমি কিছু টিউমারের ছবি দেখাই যাতে তুমি বুঝো যে দিস আর দ্য টিউমার্স। তো এর আগে যেটা দেখাইলাম সেটা হচ্ছে যে এরকম স্ক্যাল্পের একটা টিউমার দেখাইলাম। এবার দেখো যেটা দেখাচ্ছে এটা হচ্ছে সার্ভাইকাল লিম্ফ নোডের একটা সোয়েলিং। লিম্ফ নোডের সোয়েলিং এটা কি হতে পারে যদি মানে তোমরা জানো না, তারপরও স্পেশালি ফোর্থ ইয়াররা জানো যে আমি যদি জিজ্ঞেস করি যে এই সোয়েলিংটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দুইটা বা তিনটা বলো, কোন একজন আনমিউট হয়ে বলো তো। কোল্ড অ্যাবসেস, মানে টিউবারকুলার লিম্ফ নোড তাই বলতে চাচ্ছ তো? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না নাকি বলতেছো না? শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমাদের বলতে হবে না, তাহলে আমিই বলি। মানে প্রথমত এটা হতে পারে লিম্ফোমা। আমরা জানি যে লিম্ফেটিক স্ট্রাকচারে যে টিউমার হয়, যে ম্যালিগন্যান্সি হয় তার নাম হচ্ছে লিম্ফোমা। শুনতে পাচ্ছ? জি ভাইয়া শুনতে পাচ্ছি আমরা ভাইয়া। ফাইন। আচ্ছা তাহলে এটা হতে পারে আইদার লিম্ফোমা অথবা এটা একটা সেকেন্ডারি ডিপোজিট অফ ম্যালিগন্যান্সি হতে পারে। ধরো লাংসে কার্সিনোমা হয়েছে, লাংসে ম্যালিগন্যান্সি, সেটা এখানে এসেছে, তাহলে এটা সেকেন্ডারি ডিপোজিট হতে পারে, তাই তো? আবার কি হতে পারে, টিউবারকুলার লিম্ফ নোড হতে পারে। এছাড়া আরো এক গাদা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, সেই দিকে এখন যাব না, জাস্ট একটা আইডিয়া নাও যে এটা একটা প্রাইমারি টিউমার হতে পারে যেমন লিম্ফোমা, এটা একটা সেকেন্ডারি টিউমার হতে পারে যেমন অন্য কোনো সাইট থেকে কার্সিনোমা মেটাস্টাসিস হয়ে এখানে এসছে, অথবা টিবিতেও এরকম লিম্ফ নোড পাওয়া যায়, হতে পারে। আচ্ছা এরপরে দেখো এটা কি? এইটা হচ্ছে আফটার সার্জারি আমি এটা দেখাচ্ছি। তার মানে এটা একটা বোন টিউমার, মানে বুঝতে পেরেছো? এটা আফটার সার্জারি হতে পারে বা আফটার ডেথও হতে পারে, কারণ পুরো হাড্ডিটাই তো এখানে নিয়ে আসা। তো দেখো একটা হাড্ডির টিউমার আমি দেখাচ্ছি যেটা বাইরে থেকে কিন্তু দেখা নাও যেতে পারতো। এটা দেখো একটা লিভারের মধ্যে আমি দেখাচ্ছি যে লিভারের রাইট লোবের মধ্যে একটা টিউমার দেখতে পাচ্ছ? জি ভাইয়া দেখছি। জি ভাইয়া দেখতে পাচ্ছি। তো আমি পরে অনেকগুলো কথা বলবো অনেক সময়, তখন এই লিভারের টিউমার বা লিভারের ম্যালিগন্যান্সি বললে পুরা লিভার চিন্তা করবা না, মনে মনে এটাই ভাববা যে লিভারের মধ্যে এরকম কোনো একটা জায়গায় বা একাধিক জায়গায় এরকম কোনো টিউমার আছে। দেখো স্কিনেও টিউমার হতে পারে, কিরকম? এখানে দেখো ছবিতে ছোট্ট একটা আলসারেটেড লিশন দেখতে পাচ্ছ? এখানে দেখো একটা আলসারেটেড লিশন, এখানে দেখো একটা আলসারেটেড লিশন, ছোট্ট একটা আলসারেটেড লিশন। তার মানে টিউমার যে সব সময় এই আলুর মতো একটা গ্রোথ হবে এমন কোনো কথা নাই। টিউমার মানে হচ্ছে এক্সেসিভ সেলুলার গ্রোথ, কিন্তু সেটার প্রেজেন্টেশনটা সবসময় সুন্দর আলুর মতো হবে এমন কোনো কথা নাই। একদম ভ্যাসকানো অবস্থা হইতে পারে। যেমন স্কিনের ম্যালিগন্যান্সি গুলা সাধারণত হয় আলসারেটেড গ্রোথ, দেখতে পাচ্ছ? এরকম আলসারেটেড গ্রোথ হবে। এটা দেখো এটাও একটা আলসারেটেড গ্রোথ। এর আগে যেটা দেখাইছি ফোর্থ ইয়ারদের বলি, এটা হচ্ছে বেজাল সেল কার্সিনোমা। এখন যেটা দেখাইলাম এটা হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এটা কি দেখো, টাঙের এক সাইড দিয়ে একটা আলসারো প্রলিফারেটিভ লিশন দেখা যাচ্ছে। দেখো মানে ফুলকপির মতো কলিফ্লাওয়ার লাইক গ্রোথ। দেখো আলসারও আছে, সাথে তার
এক্সেসিভ প্রলিফারেশনও আছে, তাহলে এটাকে বলে আলসারো প্রলিফারেটিভ গ্রোথ। বুঝতে পারতেছো? জি ভাই। এটা দেখো, এটাও একটা আলসারেটিভ গ্রোথ অন টাং। এটা দেখো, এখানে দেখতে পাচ্ছি লাংসের ব্রঙ্কিয়াল ট্রিতে একটা টিউমার আছে, দেখছো? এটা কি আমরা বাইরে থেকে দেখতে পাবো? এটা কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাবো না। তাহলে এটাকে দেখতে গেলে কি করতে হবে? এটাকে দেখতে গেলে নাক দিয়ে এই ট্রাকিয়া হয়ে প্রিন্সিপাল ব্রঙ্কাস হয়ে এই ভিতর দিক দিয়ে ক্যামেরা ঢুকাই দিতে হবে। কিসের এই ক্যামেরা কিভাবে ঢুকাবো? ধরো কোনো একটা ফ্লেক্সিবল পাইপ, এই পাইপের মাথায় যদি একটা ক্যামেরা লাগাইয়া আমি ঠেলা দিয়ে দিয়ে ঢুকাই দিতে পারি নাক দিয়ে, তাহলে এই ট্রাকিয়া হয়ে ব্রঙ্কাস হয়ে এখানে পৌঁছাবে। তখন আমি দেখতে পাবো যে ব্রঙ্কাসের লুমেন কিন্তু অবস্কিওর হয়ে গেছে। তাহলে এরকম জায়গায়ও টিউমার হতে পারে। ওইটা যদি আবার এক্সরে করি তাহলে দেখো এরকম একটা ওপেক, রেডিও ওপেক লিশন পাবো। এটা কি? এটা হচ্ছে গাট দেখাচ্ছি, গাট কোলন। দেখো কোলনের ভিতরে একটা গ্রোথ হয়েছে, এটা হচ্ছে পুরাটা হলো কোলনিক লুমেন, আর এইটুকু হলো আমার গ্রোথ। তাহলে এটা হচ্ছে একটা কোলনিক টিউমার। এটা কি? এটা হচ্ছে ব্রেস্ট। দেখো ব্রেস্টের মধ্যে টিউমার আছে যেটা দেখা সম্ভব না, পালপেট করা সম্ভব। এই ব্রেস্টের স্কিনের একটা বিশেষ অ্যাপিয়ারেন্স হয়েছে, এই অ্যাপিয়ারেন্সের নাম কি কেউ বলতে পারবে? পিউডি অরেঞ্জ। পিউডি অরেঞ্জ অ্যাপিয়ারেন্স। দেখো অনেক অরেঞ্জের ক্ষেত্রে গায়ে কিন্তু এরকম পিট 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 থাকে। আর এখানে কি হয়েছে? নিপেলে নিপেলে কি হয়েছে? ইনফেকশন নিপেলে হয়েছে রিট্রাকশন এন্ড আলসারেশন। রিট্রাকশন অফ দ্য নিপল, এই শব্দটা শুনেছো? রিট্রাকশন। জি ভাইয়া। রিট্রাকশন মানে হলো ভিতরের দিকে ঢুকে যাওয়া, নিপলটা ভিতরের দিকে ঢুকে গেছে, এবং আলসারেশন হয়েছে। দেখো আমরা যদি একটু অ্যানিমেটেড ছবি দেখি তাহলে কি দেখতে পাচ্ছি? যে একটা ব্রেস্টের যে প্যারেনকাইমাটাস স্ট্রাকচার, তার মধ্যে কিছু লোবিউল থাকে, কিছু ডাক্ট থাকে। তো ডাক্ট থেকেও এই টিউমার অ্যারাইজ করতে পারে, তখন তার নাম হচ্ছে ডাক্টাল কার্সিনোমা, যদি ম্যালিগন্যান্ট টিউমার হয় আর কি। আবার লোবিউল থেকেও অ্যারাইজ করতে পারে, সেক্ষেত্রে তার নাম হয় লোবিউলার কার্সিনোমা। তার নাম হয় লোবিউলার কার্সিনোমা। আচ্ছা, এবার এটা কি? দেখো এইটা হচ্ছে একটা প্রোস্টেট গ্ল্যান্ড, বুঝতে পারতেছো? প্রোস্টেটের লোবস গুলো দেখাচ্ছে, এটা হলো মিডিল লোব, এপাশে দুইটা লোব। তো এই লোবের মধ্যে একটা টিউমার হয়েছে। তাহলে এটা কি? প্রোস্টেটিক টিউমার। এটাকে আমি বাইরে থেকে দেখতে পাবো? পাবো না। আচ্ছা, এইটা দেখো বাম পাশে দেখাচ্ছে হেলদি থাইরয়েড গ্ল্যান্ড, রাইট সাইডে দেখো থাইরয়েড গ্ল্যান্ডের একটা লোবের মধ্যে ছোট্ট একটা টিউমার হয়েছে। এইটা কি দেখাচ্ছি? হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি, লিউকেমিয়া। দেখো লিউকেমিয়ার ক্ষেত্রে আমি কি কোনো গ্রোথ পাবো? না স্যার। না ভাইয়া। না ভাই। আচ্ছা, তাহলে লিউকেমিয়া নিওপ্লাসিয়া কিনা? ইজ ইট টিউমার বা ইজ ইট নিওপ্লাসিয়া? ইয়েস ভাইয়া। জি স্যার। জি স্যার, কেন? অবশ্যই। তো এটা হেমাপোয়েটিক স্টেম সেলের ম্যালিগন্যান্ট টিউমার, লিউকেমিয়া। আচ্ছা, এই ব্যাপারটা আমরা যখন থিওরিটিক্যাল পড়বো তখন এই ব্যাপারটা ক্লিয়ার করব। শুধু আপাতত ছবিটা দেখে রাখো যে এই লেফট সাইডে যে নরমাল ব্লাড ফিল্মটা দেখাচ্ছে, এটা হচ্ছে ব্লাড ফিল্ম, মানে আমি রক্ত নিয়ে তার এক ফোঁটা বা একাধিক ফোঁটা একটা স্লাইডে দিয়ে প্রিপারেশন করে সেটা মাইক্রোস্কোপের নিচে আমি দেখছি। তো দেখলে আমি কি পাবো? ব্লাড সেলগুলো দেখতে পাবো, তাদের মরফোলজি দেখা যায়, তাদের কাউন্ট দেখা যায়। তো আমি একটা ব্লাড ফিল্মে কি কি পাবো? আমি সেখানে আরবিসি পাবো, ডাব্লিউবিসি পাবো, প্লাটিলেট পাবো ইত্যাদি, তাই তো? ব্লাড সেলগুলো পাবো। আচ্ছা, এখন দেখো লেফট সাইডে নরমালের মধ্যে আমার ডাব্লিউবিসি মাত্র কয়েকটা পাওয়া গেছে, কিন্তু রাইট সাইডে যেটা লিউকেমিয়া বলছে সেখানে দেখো প্রচুর পরিমাণে ডাব্লিউবিসি। তার মানে বোঝা যাচ্ছে যে তার ডাব্লিউবিসির প্রলিফারেশন এক্সেসিভলি বেড়েছে।
এখন শুধু তো এক্সেসিভ বাড়লেই হবে না, সেটা অ্যাবনর্মাল হইতে হবে। তো অ্যাবনর্মাল কেন এখানে? অ্যাবনর্মাল এই কারণে যে এই ডাব্লিউবিসি গুলো সব ইমম্যাচিউরড। ম্যাচিউরড মানে হলো নরমাল, আর এরা হলো ইমম্যাচিউরড ডাব্লিউবিসি, যাদেরকে বলে ব্লাস্ট সেল, লিম্ফোব্লাস্ট, মাইলোব্লাস্ট। আমি এসব শব্দ আবারও বলবো, শুধু একবার মাথার মধ্যে ঢোকানোর জন্য দেখায় যাচ্ছে। ফাইন, এবার আমরা একদম শুরুতে চলে যাই। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলে না, নতুন জয়েন করলা, কোনো সমস্যা আছে? কোনো কিছু বুঝতে পারছো না ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে এরকম? ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আমি আবার একটু বলি যে আমি এতক্ষণ কিছুই পড়াইনি, আমি জাস্ট এতক্ষণ কিছু টিউমারের ছবি দেখাইছি। আমি বলতে চেয়েছি যে টিউমার বললেই, শব্দটা বললেই আমাদের চোখের সামনে ভাসে শরীরের কোনো এক জায়গায় আলুর মতো একটা উঁচা কিছু। এখন এই আলুর মতো উঁচা কিছু কাউকে ঘুষি মারলেও তো হইতে পারে, তাহলে ওই আলু কি টিউমার? ওটা কিন্তু টিউমার না। এখন ওটা একটা ট্রমাটিক লিশন। এখন কথা হচ্ছে যে ধরে নিলাম একটা টিউমার আলুর মতো উঁচা হয়ে আছে, সেটাকেই আমি টিউমার ভাবছি, কিন্তু আমরা কি শুধু যেগুলো দেখতে পাই সেগুলোই টিউমার? যেগুলো দেখতে পাই না, শরীরের ভিতরে হয়, এমন অনেক ধরনের টিউমার আছে, সেগুলোরই ছবি দেখিয়েছি সিকোয়েন্সিয়ালি, বিভিন্ন অর্গানের ছবি। মোটামুটি থার্ড ইয়ারদের মাথায় তো এতটুকু ঢুকেছে যে হোয়াট আর দ্য টিউমার্স, বা টিউমার দেখতে কেমন, কোথায় কোথায় হয়, মোটামুটি একটা আইডিয়া হয়েছে কিনা? জি ভাইয়া। ফাইন। জি ভাইয়া। এখন দেখো এটা একটা টিউমার। তো এখন টিউমারের ডেফিনেশন জানতে হবে। তো আমি জেনারেল গ্রুপে ছোট্ট একটা ক্লাস একদিন নিয়েছিলাম, তারপর আমি আবারও বলি যে টিউমারের এই ডেফিনেশনটা বারবার পরীক্ষায় আসে। এই যে সিলেট ইউনিভার্সিটিতে 2019 সালে আসছে, 16 সালে, ইত্যাদি ইত্যাদি দেখে নিও। আমি যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন একটু দিয়ে দিয়েছি স্লাইডে, যাতে বুঝতে পারো যে হ্যাঁ এই কোশ্চেনটা পরীক্ষা আসবেই। তো এখন স্লাইডের দিকে তাকাবো, ভালো কথা, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনো। সেটা হচ্ছে যে আমি বারবার বলতেছি টিউমার, কিন্তু লেখা আছে নিওপ্লাসিয়া। এর কারণ কি? দেখো, নিওপ্লাসিয়া এই শব্দটা হচ্ছে নতুন, আর টিউমার শব্দটা হলো পুরানো। কারণ অনেক আগে যে কোনো উঁচাকেই টিউমার বলতো। যেমন কোথাও ইনফ্লামেশন হয়েছে, ইনফ্লামেশন হয়ে সোয়েলিং হয়েছে। তো ইনফ্লামেশন লেকচারটা আমি যখন দিয়েছিলাম তখন বলেছিলাম না যে ইনফ্লামেশনের কিছু কার্ডিনাল সাইন আছে, যেমন রুবর মানে রেডনেস, টিউমার মানে সোয়েলিং। ওই টিউমারই কিন্তু এই টিউমার। কিন্তু আগে কি করতো, ওই যে কোনো উঁচাকেই টিউমার বলতো, মানে হচ্ছে ইনফ্লামেটরি সোয়েলিং হলেও সে টিউমার। কিন্তু এখন টিউমার বলতে শুধুমাত্র নিওপ্লাসিয়াকেই বোঝায়। আমরা অন্যান্য জায়গায় বলবো সোয়েলিং, কিন্তু টিউমার যাহা তাহাই নিওপ্লাসিয়া, পার্থক্য কিছু নাই। এখন নিওপ্লাসিয়ার ডেফিনেশন কি? এর নামেই তার ডেফিনেশন আছে। নিও মানে হচ্ছে নিউ, আর প্লেসিয়া মানে হচ্ছে গ্রোথ। তার মানে এনি নিউ গ্রোথ ইজ কল্ড নিওপ্লাসিয়া। এখন ওই যে বললাম, তাহলে একটা প্রেগন্যান্ট লেডির যে পেট উঁচু হয়েছে, এটাও তো একটা নিউ গ্রোথ, তাহলে এটা কি নিওপ্লাসিয়া হবে? না, ওইটা নিওপ্লাসিয়া হবে না, বিকজ যে কোনো নিউ গ্রোথকে টিউমার হতে গেলে ওই গ্রোথটার কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। নাম্বার 1 ক্রাইটেরিয়া হচ্ছে দ্য গ্রোথ শুড বি অ্যাবনর্মাল গ্রোথ। তাহলে যেহেতু প্রেগন্যান্ট লেডির গ্রোথটা নর্মাল, তাই ওইটা টিউমার না। এই যে বাচ্চাটাকে দেখিয়েছিলাম, এই বাচ্চার সোয়েলিংটা হচ্ছে অ্যাবনর্মাল, সো এইটা টিউমার। আচ্ছা, এবার আসি আর কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে একটা সোয়েলিংকে টিউমার হতে গেলে। আমরা ডেফিনেশনে না পড়ে একটা সুন্দর জায়গায় আছে, সেটা দেখি। এই যে দেখতে পাচ্ছ? জি ভাইয়া দেখা যাচ্ছে। Fine. দেখো, এইটাই ডেফিনেশন। আমি ডেফিনেশনের ওই একটা মানে 4-5টা লাইন প্যারার মতো, ওইটা দেখতে না হেজি লাগে, আমি ওইটাকে একটা ভেঙে ভেঙে আনছি। এখান থেকে বুঝে নাও, পরে তুমি ওইটা ইজিলি পড়তে পারবা। যে কোনো নিউ গ্রোথকে টিউমার বা নিওপ্লাসিয়া বলতে গেলে তাকে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। 4টা ক্রাইটেরিয়া। প্রথম কথা হচ্ছে দ্য গ্রোথ শুড বি অ্যাবনর্মাল। কেন অ্যাবনর্মাল বলেছি? এই গ্রোথটা হতে হবে এক্সেসিভ গ্রোথ। এক্সেসিভ মানে কি? ধরো আমাদের শরীরে যত গ্রোথ হয়, যে কোনো কিছু বড় হয়, তো এইটা তো আর অটোনমাসলি হয় না, মানে নিজের ইচ্ছা মতো হয় না।
আমাদের বডির কিছু কন্ট্রোল সিস্টেম আছে সবকিছু। তাহলে গ্রোথ হওয়ার জন্য কিছু গ্রোথ সিগন্যাল আছে, আবার গ্রোথ ইনহিবিটিং সিগন্যাল আছে। যখন প্রয়োজন তখন গ্রোথ সিগন্যাল গ্রোথ করাবে, আবার যখন সেটা বন্ধ করা দরকার ইনহিবিটিং সিগন্যাল দিয়ে বন্ধ করবে। এখন ধরো তোমার শরীরের কোনো একটা জায়গায় ক্ষত হলো, মাংস উঠে গেল, কিছুদিনের মধ্যেই কিন্তু চিকিৎসা নিলে ওই ক্ষত কিন্তু পূরণ হয়ে যায়। কিভাবে পূরণ হয়? ওই ইনজুরির আশেপাশে যে নর্মাল সেলগুলো রিমেইনিং আছে, বডি কিন্তু তাকে সিগন্যাল দেয় যে তুমি এবার ডিভাইড করে কোষ বাড়ায় বাড়ায় ওই গর্তটা পূরণ করো। যখন গর্ত পূরণ হয়ে যায় তখন আবার সিগন্যাল যায় আর দরকার নাই, তখন কিন্তু গ্রো করা বন্ধ হয়ে যায়। তাহলে ওই গ্রোথটা কিন্তু এক্সেসিভ না, ওই গ্রোথটা নর্মাল। কিন্তু টিউমার যদি হয় সে কিন্তু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ফরএভার। তাহলে টিউমারের গ্রোথটা হচ্ছে এক্সেসিভ গ্রোথ। ক্লিয়ার? দেন দিস গ্রোথ শুড বি আনকোঅর্ডিনেটেড গ্রোথ। আনকোঅর্ডিনেটেড মানে কি? কোঅর্ডিনেশন মানে হচ্ছে সবাই একই তালে চলা। এখন আমি লিভারের টিউমারটা যখন দেখিয়েছিলাম তখন দেখেছো যে পুরা লিভারটা ভালো আছে, কিন্তু রাইট লোবের মধ্যে ছোট্ট একটা টিউমার হয়ে বসে আছে। তার মানে হচ্ছে ওই অংশটুকু আলাদা হিসাব আর বাকি অংশের আলাদা হিসাব। কি হিসাব? ধরো লিভারের যে বাকি নর্মাল সেলগুলো আছে তাদের ডিভিশন যেভাবে হয়, যে গতি মেনটেন করে, এরা কিন্তু অটোনমাসলি গ্রোথ হয়, এরা ওদের সাথে তাল মিলায় না, ওই অংশটুকু এক্সেসিভলি গ্রোথ হয়। সো ওই অংশের গ্রোথ হবে আনকোঅর্ডিনেটেড টু দ্যাট অফ দ্য নর্মাল সেলস অফ দ্যাট অর্গান। বোঝা গেছে? ওই অর্গান বা ওই টিস্যুর যে নর্মাল সেলগুলো আছে তাদের সাথে সে কোঅর্ডিনেশন মেনটেন করবে না ইন টার্মস অফ গ্রোথ। তাদের গ্রোথ হবে তাদের মন মতো। দেন হচ্ছে এই গ্রোথটা হতে হবে পারসিস্টেন্ট গ্রোথ। এর মানে কি? ধরো এমন কেন হবে যে শরীরের কোনো একটা অংশে ইচ্ছা মতো গ্রোথ হচ্ছে সেলের? এর কারণ হচ্ছে ওই সেলগুলা বিশেষ কোনো একটা জায়গা থেকে স্টিমুলেশন পেয়েছে নিশ্চয়ই। সেই স্টিমুলেন্ট ফ্যাক্টরগুলোকে বলে কার্সিনোজেন, মানে যারা কার্সিনোমা তৈরি করতে চায়। যেমন ধরো রেডিয়েশন, যেমন ধরো কোনো কেমিক্যাল কার্সিনোজেন, হতে পারে কোনো ইনফেক্টিভ এজেন্ট, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া হইতে পারে, ফাঙ্গাস হইতে পারে, যেটাই হোক সেটা যখন স্টিমুলেশন দেয় তখনই গ্রোথটা শুরু হয়। কিন্তু আমি টের পাইলাম যে হ্যাঁ অমুক জিনিসের এক্সপোজারে আসার কারণে আমার এই এক্সেসিভ গ্রোথটা হচ্ছে, তাহলে এটা থেকে নিজেকে উইথড্র করে নেই। মানে ধরো যে রেডিয়েশনের কারণে আমার শরীরে কোনো একটা অর্গানে এক্সেসিভ গ্রোথ হওয়া শুরু হইলো, তা আমি রেডিয়েশন থেকে সরে গেলাম, তাহলে কি গ্রোথ বন্ধ হবে? ওই গ্রোথ আর বন্ধ হবে না, চিরদিন চলতে থাকবে। মানে একবার যদি শুরু হয় তাহলে যে স্টিমুলাসের কারণে গ্রোথ শুরু হয়েছে সেই স্টিমুলাস সরাই নিলেও ওই গ্রোথ পারসিস্টেন্টলি চলতেই থাকবে। এই চারটে ক্রাইটেরিয়া ফুলফিল করলে সেটাকে আমরা বলবো নিওপ্লাসিয়া। এখন দেখি ডেফিনেশনটা ক্লিয়ার হলো কিনা, কারণ এই ডেফিনেশন পরীক্ষায় আসবেই, ভাইবার সময় ধরবেই। আরেকটা কথা বলে নেই, আন্ডার গ্রাজুয়েটে শুধুমাত্র বেসিক সাবজেক্টগুলোর মধ্যে শুধুমাত্র অ্যানাটমি বাদ দিয়ে বাকি সাবজেক্টগুলোর রিটেন আর ভাইবা কোনো আলাদা নাই। কিন্তু শুধু অ্যানাটমিতে একটু ডিফারেন্স হয়, রিটেনে একরকম, ভাইবা আর একরকম কোশ্চেন আসে। কিন্তু বাকি সাবজেক্টগুলো একটু চিন্তা করে দেখো, যাহা রিটেন তাহাই ভাইবা, মানে জাস্ট লিখলে রিটেন আর মুখে বললে ভাইবা। সো এই ডেফিনেশন ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু রিটেনে যেমন আসবে ভাইবা তো জিজ্ঞেস করবে। দেখো উইলিস ডেফিনেশন, এটাই হচ্ছে সর্বজন স্বীকৃত ডেফিনেশন। এখন এই ডেফিনেশনে বলেছে যে নিওপ্লাজম ইজ অ্যান অ্যাবনর্মাল mass of tissue. দেখো abnormal mass of tissue, the growth of which exceeds, ওই যে excessive, and is uncoordinated with that of the normal tissue and persist in the same excessive manner after cessation of the stimuli which evoke the change. বাংলায় যদি বলি তাহলে নিওপ্লাজম হচ্ছে একটা abnormal mass of tissue, যেটা আমরা এতক্ষণ বুঝিয়েছিলাম, যার গ্রোথটা হবে এক্সেসিভ এবং আনকোঅর্ডিনেটেড। কার সাথে আনকোঅর্ডিনেটেড? নর্মাল টিস্যুর সাথে। এবং যেই স্টিমুলাই এই চেঞ্জটা শুরু করেছিল সেটা সিজেশন মানে বন্ধ করার পরেও ওই একই এক্সেসিভ ম্যানারে এই গ্রোথটা পারসিস্ট করবে।
ডেফিনেশনটা কি ক্লিয়ারলি বোঝা গেছে কিনা? জি স্যার। Yes, জি ভাই, বোঝা গেছে। জি ভাইয়া বোঝা গেছে। থার্ড clear, ইয়ার বোঝা বুঝতে কিনা? থার্ড ইয়ার জি ভাইয়া। জি ভাইয়া। তোমাদের কি জি ভাইয়া, বোর বোঝা লাগতেছে, গেছে। মানে বোরিং লাগতেছে কিনা? না ভাইয়া। না একদমই না। না ভাইয়া। আচ্ছা, দেখো ছবিটা দেখতে পাচ্ছ, যে এখানে দেখো এই যে ব্রাউন কালার যে সেলগুলো দেখতে পাচ্ছি, দিজ আর দ্য নর্মাল সেল। এই যে গ্রিন কালারের সেলটা, এই সেলটা হচ্ছে ওই বিশেষ স্টিমুলেশন পেয়েছে, এবং এই একটা সেল দেখো কি পরিমাণে গ্রোথ হয়েছে। তাহলে এই সেলগুলোর গ্রোথ তার গতির সাথে এই সেলটা কিন্তু তার গ্রোথের গতি মেনটেন করবে না। এরা দেখো একটা তো একটাই আছে এখনো, এরা গ্রো করেই নাই, কারণ সব সেলের আসলে গ্রো করার ক্যাপাবিলিটিও নাই। কিছু সেল আছে, কিছু টিস্যু আছে আমাদের বডিতে যারা হচ্ছে স্টেবল সেল, আর কিছু আছে ল্যাবাইল সেল, আর কিছু আছে পার্মানেন্ট সেল। তো পার্মানেন্ট সেল যারা, তারা কিন্তু আর কখনো ডিভাইড করে না, আর যারা ল্যাবাইল সেল তারা হচ্ছে কন্টিনিউয়াসলি ডিভাইড করে, আর যারা স্টেবল সেল তারা কখনোই ডিভাইড করে না, বাট স্পেশাল স্টিমুলেশন পেলে আবার ডিভাইড করে। তো তার মানে হচ্ছে যে সব সেলের ডিভিশন ক্যাপাবিলিটি সমান না, কিন্তু সব সেলেই টিউমার হয়। তাহলে প্রত্যেকটা নর্মাল সেলের একটা নিজস্ব ডিভিশন স্টাইল আছে। আইদার আমি কন্টিনিউয়াসলি ডিভাইড করব কিন্তু একটা নির্দিষ্ট গতিতে, অথবা আমি কখনোই আর ডিভাইড করব না, অথবা চুপচাপ থাকবো কিন্তু প্রয়োজন পড়লে ডিভাইড করব। বাট টিউমার যদি ওই অর্গানগুলোতে হয়, সে কিন্তু তার ওই গতির সাথে গতি মেনটেন করবে না, সে তার ইচ্ছা মতো অটোনোমাসলি গ্রো করবে। এখন আসি যে এই উইলিস ডেফিনেশনের কোনো এক্সেপশন আছে কিনা। আছে, যেমন কার্সিনোমা ইন সিটু ইজ নট এ মাস। এটা এখন বুঝবা না, আমি একটু পরে বুঝাবো, কারণ আমরা পড়বো কার্সিনোমা ইন সিটু কি জিনিস। শুধু নামটা একটু দেখে রাখো বা একটু জাস্ট পরিচিত হয়ে থাকো নামটার সাথে, যে কার্সিনোমা ইন সিটু নামে এক ধরনের কার্সিনোমা আছে, এটা এখনো মাস তৈরি করে পারেনি, ব্যাপারটা এরকম, কিন্তু করবে। তাহলে আমরা বলেছি যে নিওপ্লাসিয়া হতে গেলে তাকে মাস হতেই হবে, বাট দিস ইজ এ এক্সেপশন। এবার কথা হচ্ছে যে আর কি আছে, হরমোন ডিপেন্ডেন্ট নিওপ্লাজম ডাজ নট পারসিস্ট আফটার সিজেশন অফ দ্য স্টিমুলাই। মানে লাস্ট যে ক্রাইটেরিয়াটা বলেছিলাম তার একটা এক্সেপশন এখানে বললাম। তো আমরা বলেছিলাম যে যে স্টিমুলাই এই এক্সেসিভ ডিভিশনটা শুরু করেছে, সেই স্টিমুলাই সিজেশন করলে মানে বন্ধ করে দিলেও আমার গ্রোথটা হতেই থাকবে, এটা হচ্ছে নিওপ্লাজম। কিন্তু বলেছি কিছু নিওপ্লাজম আছে যারা হরমোন ডিপেন্ডেন্ট, তাদের ক্ষেত্রে হরমোন যদি উইথড্র করে নেই তাহলে সে রিগ্রেস করে যাবে, মানে ছোট হয়ে যাবে, ওই টিউমার আর থাকবে না। এটা একটা এক্সেপশন। তো এখন কথা হলো যে হরমোন ডিপেন্ডেন্ট মানে কি? মানে হচ্ছে ধরো প্রোস্টেট ক্যান্সার, আমি একটু আগে একটা ছবি দেখিয়েছিলাম প্রোস্টেট ক্যান্সারের। তো প্রোস্টেট ক্যান্সার অনেক মানুষেরই হয়, একটু চিন্তা করলে দেখবে আশেপাশে তোমার কারো না কারো আত্মীয় স্বজনের প্রোস্টেট ক্যান্সার হয়তো বা হয়েছে, আল্লাহ না করুক, নাই হোক। তো প্রোস্টেটে ক্যান্সার হয়, কিন্তু এখানে স্টিমুলেন্ট ফ্যাক্টর হলো টেস্টোস্টেরন হরমোন। মজার ব্যাপার, প্রোস্টেট ক্যান্সার ডিপেন্ডস অন অ্যান্ড্রোজেন মানে টেস্টোস্টেরন। তাহলে টেস্টিস থেকে টেস্টোস্টেরন আসে, আর ওই টেস্টোস্টেরন গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে ফর প্রোস্টেটিক নিওপ্লাজম। যদি আমি প্রোস্টেট কেটে ফেলাই দিই, সরি এই টেস্টিস কেটে ফেলাই দিই, বাইল্যাটারালি টেস্টিস কেটে ফেললাম, তাহলে কিন্তু আর টেস্টোস্টেরন থাকলো না, ওই প্রোস্টেটিক নিওপ্লাজমের উপরে স্টিমুলেশন বন্ধ হয়ে গেল, প্রোস্টেটিক ম্যালিগন্যান্সি ছোট হয়ে যাবে। মজার ব্যাপার না? এখন ধরো তুমি চিন্তা করলে যে না টেস্টিস কাটা যাবে না, তাইলে কি করতে হবে? তাইলে যেটা করতে হবে, টেস্টিস থেকে যে অ্যান্ড্রোজেন আসে মানে টেস্টোস্টেরন, সেই অ্যান্ড্রোজেন ইনহিবিটিং কোনো হরমোন তোমাকে ব্যবহার করতে হবে অ্যাজ মানে মেডিসিন, ওষুধ হিসেবে ব্যবহার করবা, অথবা এই টেস্টিস থেকে টেস্টোস্টেরন সিক্রেশন স্টিমুলেট করে যে হরমোন, যেমন লিউটিনাইজিং হরমোন কোত্থেকে আসে? অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে। ওই লিউটিনাইজিং হরমোনকে অ্যাগনিস্ট করবে মানে তার বিরুদ্ধে কাজ করবে এরকম কোন ড্রাগ ইউজ করতে হবে, মানে লিউটিনাইজিং হরমোন অ্যাগনিস্ট, সরি অ্যান্টাগনিস্ট, এরকম ড্রাগ ব্যবহার করতে হবে। তাহলে কি হইলো যে টেস্টোস্টেরন সিক্রেশন হতে দিলাম না, এলএইচ
হরমোনকে বাধা দিয়ে, অথবা টেস্টোস্টেরন সিক্রেশন হলো কিন্তু তার সাথে ওই ড্রাগটা গিয়ে বাইন্ড করবে, ফলে ওই টেস্টোস্টেরন আর ফ্রি থাকবে না, সে প্রোস্টেটিক সেলের উপরে গিয়ে কাজ করতে পারবে না। তাহলে কি হবে? প্রোস্টেটিক নিওপ্লাজম সাইজে আবার ছোট হয়ে যাবে, কারণ তার জন্য যে গ্রোথ ফ্যাক্টর ছিল সেটা ছিল টেস্টোস্টেরন। সো ওইটাকে আমি আটকায় দিলে আর টেস্টিসের নিওপ্লাজম বড় হবে না। এই চিকিৎসাকে বলে অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি। অ্যান্ড্রোজেন ডিপ্রাইভেশন থেরাপি মানে অ্যান্ড্রোজেন থেকে বঞ্চিত করলাম ওই মানুষটাকে। কথাগুলো কঠিন, এই কথাগুলো মনে রাখার কোনো প্রয়োজন নাই, এত এইটুকু মানে এই জন্য বললাম যাতে ব্যাপারটা কি আন্দাজে মুখস্থ করতে না হয়। এটা যেটা ব্যাপার আছে শুধু এতটুকু জেনে রাখো, কিন্তু ঘটনাটা কি মনে রাখার কোনো প্রয়োজন নাই। তোমার মনে রাখতে হবে দুইটা কথা, যে এক্সেপশন, উইলিস ডেফিনেশনে এক্সেপশন দুইটা, একটা হলো কার্সিনোমা সিটুতে কোনো মাস থাকবে না, আর একটা হলো হরমোন ডিপেন্ডেন্ট কোনো নিওপ্লাজম যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে হরমোনটা যদি উইথড্র করে নিতে পারি তাহলে ওই টিউমারটা রিগ্রেস করবে, মানে ছোট হয়ে যাবে। দিস টু আর এক্সেপশন। এইটুকু কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। জি স্যার। জি ভাইয়া। মানে এই যে কঠিন কথাগুলো বললাম এগুলো কি বুঝছো না একটু হেজি হয়ে গেল? জি ভাই বুঝতে পারছি। পারছি। বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। মানে সোজা বাংলা ভাষা হচ্ছে যে এখানে টেস্টোস্টেরন হরমোনটা প্রোস্টেট কার্সিনোমা শুরু করেছে, সে স্টিমুলেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। আমি টেস্টোস্টেরন আটকাই দিব, সেটা সার্জারি করে হোক, মেডিকেল থেরাপিতে হোক, ব্যাস প্রোস্টেট ম্যালিগন্যান্সি ছোট হয়ে যাবে, শেষ। এখন যেটা জানতে হবে এখান থেকে, একটু ট্রিকি কোশ্চেন, তোমাকে একটু বেশি নাম্বার দিতে গেলে ভাইবার সময় স্যার ধরতে পারেন যে বাবা তুমি তো বললে হরমোন ডিপেন্ডেন্ট নিওপ্লাজম, কয়েকটা উদাহরণ দিতে পারবে হরমোন ডিপেন্ডেন্ট নিওপ্লাজম আমাদের কি কি আছে? এবং এই কোশ্চেন পোস্ট গ্রাজুয়েট অ্যাডমিশন টেস্টে এমডিএমএস পরীক্ষাতে মানে রেসিডেন্সি এক্সামে প্রতি বছর আসে। হরমোন ডিপেন্ডেন্ট নিওপ্লাজম হচ্ছে তিনটা, যদিও অন্যান্য অনেক জায়গায় জিজ্ঞেস করলে দেখবে 5-7টা বলে দিবে, বাট সব ভুল, এই তিনটাই হচ্ছে সঠিক। একটা হলো কার্সিনোমা প্রোস্টেট, যেটা নিয়ে আমি বললাম এতক্ষণ। আরেকটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা। এন্ডোমেট্রিয়াম কোথায় থাকে? ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম, সেই এন্ডোমেট্রিয়ামের কার্সিনোমা। আরেকটা হচ্ছে থাইরয়েড কার্সিনোমা। এই তিনটা হচ্ছে পিওর হরমোন ডিপেন্ডেন্ট নিওপ্লাজম। তাহলে যদি পরীক্ষার সময় এমসিকিউ আসে নিচের কোনটি হরমোন ডিপেন্ডেন্ট নিওপ্লাজম, পারবা না? জি ভাই। জি জি ভাইয়া। ভাই পারবো ইনশাআল্লাহ। জি ভাইয়া। যদি পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি হরমোন প্রোডিউসিং নিওপ্লাজম, তখন উত্তর কি হবে? সেম হবে? জি ভাই। সেমিত হওয়ার কথা। এই যে কেন শব্দের পার্থক্য বুঝতে হবে। একটা হচ্ছে হরমোন প্রোডিউসিং, মানে সে হরমোন তৈরি করে, ওই নিওপ্লাজম থেকে হরমোন তৈরি হয়। আর আমাদের এটা হচ্ছে এই নিওপ্লাজমটা তার কারণ হচ্ছে হরমোন। আলাদা তো, আলাদা তাহলে। আলাদা হবে ভাইয়া। মানে এই আলাদা। নিওপ্লাজম হয়েছে এটার জন্য স্টিমুলেটিং ফ্যাক্টর বা কারণ হলো হরমোন, এবং চিকিৎসা দিতে গেলেও ওই হরমোনটাকে উইথড্র করতে হবে, মানে ওই হরমোন কোনোভাবে ওই টিউমারের কাছে যাইতে পারবে না। তার মানে ওই টিউমারটা কিন্তু পুরোপুরি হরমোনের উপর ডিপেন্ডেন্ট। সে বড় হয় হরমোন পাইলে, আবার ছোট হয়ে যায় যদি হরমোন আমি সরায় ফেলতে পারি। তার মানে ইট টোটালি ডিপেন্ডস অন হরমোন। এই জন্য এটাকে বলে হরমোন ডিপেন্ডেন্ট টিউমার। আর প্রোডিউসিং মানে এই টিউমার থেকে তৈরি হবে হরমোন, ওইটা কিন্তু আলাদা উত্তর। ওইটা আমি এখন বলবো না, কঠিন হয়ে যাবে, ওটা পরে বলবো। ওটা অত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এইটা। আচ্ছা, এখন কথা হচ্ছে মলিকুলার ডেফিনেশন অফ নিওপ্লাজম কি হবে? ওই যে উইলিস ডেফিনেশন, এটা হচ্ছে প্রি মলিকুলার এরাতে এই ডেফিনেশনটা দেওয়া হয়েছিল। মানে হলো যখন মলিকুলার বেসিস অফ ক্যান্সার জানা ছিল না, ওই সময়টাকে বলে প্রি মলিকুলার এরা। তখন উইলিস ডেফিনেশনটা সর্বজন স্বীকৃত ছিল। এখন সবাই জানে মলিকুলার বেসিস অফ ক্যান্সার কি, সেই কারণে বর্তমান যুগকে বলা হয় মডার্ন এরা বা মলিকুলার এরা। এই সময়ে এসে নিওপ্লাসিয়ার ডেফিনেশনটা একটুখানি চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জটা কি? আগে ডেফিনেশন পরে দিব, আগে ব্যাপার বোঝাই। আমাদের যে কোনো সেলের বেঁচে থাকা মানে সার্ভাইভাল, গ্রোথ অ্যান্ড প্রলিফারেশন,
সবকিছু কন্ট্রোল বাই জিনস, এতটুকু তো বোঝো নাকি? জি ভাইয়া। ফাইন। জি ভাইয়া। এখন নর্মাল সেলের 4 ধরনের রেগুলেটরি জিনস আছে, মানে নর্মাল সেলের গ্রোথ কন্ট্রোল করে এমন জিন আছে 4 ধরনের। নাম কি? একটা হচ্ছে গ্রোথ প্রমোটিং প্রোটোঅনকোজিন, মানে এরা সেলের গ্রোথকে প্রমোট করে। তাহলে রেগুলেট করার জন্য আরেকটা লাগবে হচ্ছে গ্রোথ ইনহিবিটিং জিন। আরেকটা হচ্ছে জিনস দ্যাট রেগুলেট প্রোগ্রামড সেল ডেথ বা অ্যাপোপ্টোসিস। শব্দটা একটু কঠিন, অ্যাপোপ্টোসিস মেবি আমি পড়িয়েছিলাম সেল ইনজুরি চ্যাপ্টারে, অ্যাপোপ্টোসিস পড়িয়েছিলাম, বলেছিলাম যে এটা হলো জেনেটিক্যালি প্রোগ্রামড সেল ডেথ। তো এই জিনিসটা কি সেটা আমরা এখন মোটামুটি একটু জানবো। তো অ্যাপোপ্টোসিস আসলে কিছুই না, অ্যাপোপ্টোসিস হচ্ছে জেনেটিক্যালি, মানে জিন দ্বারা, জেনেটিক্যালি প্রোগ্রাম কেন বলে, যে জিন দ্বারা ব্যাপারটা নিয়ন্ত্রিত হবে। জিন ঠিক করবে একটা সেল বেঁচে থাকবে নাকি তাকে আমি মেরে ফেলবো। এই মেরে ফেলাকে, এইভাবে সেল ডেথ হওয়াকে বলে অ্যাপোপ্টোসিস, মানে জেনেটিক্যালি প্রোগ্রাম করা আছে। প্রোগ্রাম মানে কি? ধরো কম্পিউটারে কোনো প্রোগ্রাম করে রাখে কম্পিউটার ইঞ্জিনিয়াররা, সেটা কিরকম, যদি এরকম একটা কমান্ড আসে তাহলে তোমাকে এই করতে হবে। এটা রোবট কিভাবে চলে, তাকে আগে থেকে কমান্ড দেওয়া থাকে, বলে দেওয়া থাকে যে কারো যদি গায়ের রং সবুজ হয় তাহলে তুমি এই কথা বলবা, কারো যদি গায়ের রং সাদা হয় তুমি এরকম বলবা, মানে তার জামার রং, মানে সে যেটা প্রোগ্রাম করা থাকবে ওটাই করবো, বাইরে সে কোনো বুদ্ধিমত্তা নাই। তা আমার এই জিনগুলাকে ওইভাবে বলে দেওয়া আছে যে এরকম পেলে আটকাই দিবা, মানে খেয়ে ফেলবা, এরকম পেলে ছেড়ে দিবা। এটা জেনেটিক্যালি প্রোগ্রাম করা। ওইভাবে যদি কোনো সেলের ডেথটা কন্ট্রোল হয় সেটাকে বলে হচ্ছে প্রোগ্রামড সেল ডেথ। এখন তাহলে কি বুঝলাম, জেনেটিক্যালি প্রোগ্রামড সেল ডেথ, তাহলে নিশ্চয়ই কোনো জিন আছে যে এই প্রোগ্রামটা কন্ট্রোল করে। তাহলে সেরকম জিন দুরকম হতে হবে, যারা অ্যাপোপ্টোসিস করে আর যারা অ্যাপোপ্টোসিসকে বাধা দেয়, মানে যারা খেয়ে ফেলে সেলকে, আর একটা হলো সেল খাইতে দিবে না। তাহলে যে খেয়ে ফেলবে তার নাম হচ্ছে প্রো অ্যাপোপ্টোটিক জিন। অ্যাপোপ্টোসিস মানে হলো সেল ডেথ, তাহলে যে সেল ডেথকে সহযোগিতা করতেছে সে হলো প্রো অ্যাপোপ্টোটিক জিন, আর বিপরীতটা হচ্ছে অ্যান্টি অ্যাপোপ্টোটিক জিন। আরেক ধরনের জিন আছে যার নাম হচ্ছে ডিএনএ রিপেয়ার জিন। এখন এই জিনগুলো কি করে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছ? জি ভাইয়া। জি স্যার। জি ভাইয়া। কি দেখা যাচ্ছে বলো তো? এটা তো সেল সাইকেল। এটা সেল সাইকেল, সেল সাইকেল। এক্স্যাক্টলি, একটা সেল সাইকেল দেখা যাচ্ছে। দেখো সেল সাইকেলে কি হয়, মানে অল্টারেশন অফ দ্য মাইটোসিস এন্ড ইন্টারফেস, এটাকে বলে সেল সাইকেল। সোজা বাংলায় যে সেলের যে ডিভিশন হয় ঘুরে ঘুরে, এটা কি বলে সেল সাইকেল, তাই তো? এখন সেল সাইকেলের ফেজ গুলো কি কি? G1, S, G2 আর M। তো আমরা জানি যে G1 আর S এদের মাঝখানে একটা চেক পয়েন্ট আছে, এর নাম হচ্ছে G1S চেক পয়েন্ট। আবার G2 আর M এদের মাঝখানে একটা চেক পয়েন্ট আছে, G2M চেক পয়েন্ট। আসলে G1 মানে হলো গ্রোথ 1 আর G2 মানে হচ্ছে গ্রোথ 2, মানে G1 আর G2 এই দুটো হলো গ্রোথ ফেজ। এই ফেজে সেল সাইজে বড় হয়, তার প্রোটিন সিনথেসিস হয়, আরএনএ রেপ্লিকেশন হয়, সাইজে বড় হয়। বড় কেন হয়? G1 এ বড় হয় এস ফেজে গিয়ে যে ডিএনএ রেপ্লিকেশন হবে সেটার জন্য বড় হয়, আর G2 তে বড় হয় যে এম ফেজে গিয়ে মাইটোসিস হবে সেটার প্রিপারেশন নেওয়ার জন্য বড় হয়। তো ওই যে যখন প্রিপারেশন নেয়, সে খেয়ে দিয়ে মোটা হয়, তখন দেখা যায় তার কোনো ডিএনএ যদি ড্যামেজ থাকে, সেটার কারণ যাই হোক, রেডিয়েশন হোক, কোনো কেমিক্যাল কার্সিনোজেন হোক, কোনো ভাইরাস ব্যাকটেরিয়া হোক, কারণ যাই হোক, যে সেলটা খেয়ে দিয়ে বড় হলো যে আমি এখন ডিএনএ সিনথেসিস করতে যাব বা আমি এখন ডিভিশনে যাব, মাইটোসিসে যাব, খেয়ে দিয়ে বড় হলো, কিন্তু ওর যদি কোনো ডিএনএ তে ড্যামেজ থাকে, মানে মিউটেশন থাকে, তাহলে ওই চেক পয়েন্টের কাজ হলো সে পরের স্টেজে আর যেতে দিবে না, সে রেপ্লিকেশন আর ওই সেলটার করবে না। এই কাজটা, এই পুরো ব্যাপারটা কন্ট্রোল করবে এই জিনগুলো। এখন তাহলে কোন জিনটা কি করে? প্রথম যে জিনটার নাম বলেছিলাম তার কাজ, তার নাম হচ্ছে, একটু দেখো তোমরা, প্রো অ্যাপোপ্টোটিক জিন, প্রোটোঅনকোজিন।
গ্রোথ প্রমোটিং প্রোটো অনকোজিন। নাম কিন্তু পুরোটা না, নাম হচ্ছে প্রোটো অনকোজিন। আর গ্রোথ প্রমোটিং এটুকু হচ্ছে তার ফাংশন, মানে সে গ্রোথকে প্রমোট করে। এখন কথা হচ্ছে কোন সেলের গ্রোথকে প্রমোট করে, নরমাল সেল না টিউমার সেল? বলো তো। টিউমার সেল। নরমাল সেল। নরমাল সেল, এটা নরমাল সেল। নরমাল সেল। Just see the headline, 4 classes of normal regulatory genes. তার মানে এই 4টা জিনই কিন্তু নরমাল সেলের গ্রোথ রেগুলেশন করে। তখনই ক্যান্সার হবে যখন এই জিনগুলোর মিউটেশন হবে, সেলের মিউটেশন না, এই জিনগুলোর মিউটেশন। বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি ভাইয়া। এখন দেখো একটা একটা করে বলি। প্রোটো অনকোজিন এর কাজ হচ্ছে ফিজিওলজিক্যালি নরমাল সেলের গ্রোথকে প্রমোট করে। এখন এই জিনের যদি মিউটেশন হয়, জিনের মিউটেশন বোঝো তো, জিনের ভিতর থেকে কোনো সেগমেন্ট বের হয়ে গেল বা নতুন কোনো সেগমেন্ট এসে যুক্ত হলো, এরকম জেনেটিক রিঅ্যাসর্টমেন্ট হবে। বুঝতে পেরেছো? ওইটাই তো মিউটেশন, বায়োকেমিস্ট্রিতে পড়েছো। তো এই জিনটার ধরো মিউটেশন হলো, প্রোটো অনকোজিনের মিউটেশন হয়ে চেঞ্জ হয়ে যে জিনটা হবে তার নাম হবে শুধু অনকোজিন। তাহলে প্রোটো অনকোজিন ইজ কনভার্টেড টু অনকোজিন। এইবার নামে দেখো, যখন তার নাম হয়ে গেল অনকোজিন, সে কিন্তু এবার টিউমার সেলের গ্রোথ করবে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। আবার তার একবার মানে বলুন। প্রোটো, হ্যাঁ হ্যাঁ আর একবার একটু বলেন। ফাইন। প্রোটো অনকোজিন নরমাল সেলের গ্রোথ প্রমোট করে। বুঝতে পেরেছো? মানে আমি যদি বলি গ্রোথ রেগুলেশন করে, তাহলে কথাটা একটু ভুল হবে, কারণ রেগুলেশন তো 1 নাম্বার আর 2 নাম্বার দুজন মিলে করে। একজন সামনে আগায় আর একজন চাইপা ধরে, তা দুটো মিলে রেগুলেশন হয়। তা আমরা তো 1 নাম্বারটা নিয়ে কথা বলতেছি, তার মানে সে হচ্ছে গ্রোথকে সামনে আগায়, গ্রোথকে প্রমোট করে। তাহলে প্রোটো অনকোজিন হচ্ছে নরমাল সেলের গ্রোথ প্রমোট করে। এখন এই জিনটা যদি মিউটেশন হয়, তাহলে তার নাম হবে অনকোজিন, মানে প্রোটো অনকোজিন ইজ কনভার্টেড টু অনকোজিন। ওই অনকোজিনের ভিতরে যে প্রোটিন থাকে, মানে আমরা তো জানি জিন কি দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি, জিনস আর প্রোটিন। তো অনকোজিনের মধ্যে যে প্রোটিন থাকে তার নাম হচ্ছে অনকোপ্রোটিন। বা এভাবে বলতে পারি যে জিন প্রোটিনকে কোট করে, প্রোটিন সিনথেসিস করে অ্যাকচুয়ালি। তাহলে কথাগুলো হবে এমন যে প্রোটো অনকোজিন ইজ কনভার্টেড টু অনকোজিন বাই জেনেটিক মিউটেশন, এন্ড অনকোজিন কোডস ফর অনকোপ্রোটিন। শব্দ তিনটা হচ্ছে প্রোটো অনকোজিন, অনকোজিন এন্ড অনকোপ্রোটিন। অনকোজিন যে প্রোটিনকে কোড করে তার নাম হচ্ছে অনকোপ্রোটিন। এই অনকোপ্রোটিন গুলো টিউমার সেলের অটোনোমাস গ্রোথের জন্য গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে। বুঝছো কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। ধরো আমাদের বডির নরমাল সেলের গ্রোথের জন্য গ্রোথ ফ্যাক্টর কারা? কিছু হরমোন আছে, যেমন ধরো গ্রোথ হরমোন। আবার কিছু ফ্যাক্টর আছে, যেমন ধরো প্লাটিলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর, ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর। নাম শুনছো না? এগুলো হচ্ছে গ্রোথ ফ্যাক্টর ওই স্পেসিফিক অর্গানের জন্য। তো আমার প্রোটো অনকোজিন নরমাল সেলের গ্রোথটাকে প্রমোট করতো, যে গ্রোথ হবে নরমাল নিয়মে, এইটার জন্য গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করতো। কিন্তু যখন সে মিউটেশন হয়ে নাম হলো অনকোজিন, তখন সে যে প্রোটিনগুলোকে কোড করে তার নাম হচ্ছে অনকোপ্রোটিন। আর ওই অনকোপ্রোটিন গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করবে টিউমার সেলের অটোনোমাস গ্রোথের জন্য। সে যে এক্সেসিভলি নিজের ইচ্ছা মতো গ্রো করবে, সেটার জন্য গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করবে ওই অনকোপ্রোটিন। কেন এত কথা বললাম? পরীক্ষায় শর্ট নোট আসবে প্রোটো অনকোজিন আসে, যে তার প্রমাণ দেখবা। এই দেখো দেখো এই কোশ্চেন গুলো রিটেনে পরীক্ষায় আসছে। হোয়াট ডু ইউ মিন বাই অনকোজিন? হোয়াট আর দ্য অনকোজিনস? শর্ট নোট অনকোজিন। ক্লিয়ার? প্রথম 3টা কোশ্চেন। জি ভাই। তাহলে দেখো বইয়ে তো ল্যাঙ্গুয়েজে অনেকগুলো লাইন থাকবে, কিন্তু সবগুলো জিস্ট কথা এতটুকু।
আমি যতটুকু বলি ততটুকু বুঝতে পারলে বইয়ে যে কটা লাইন আছে সব বুঝতে পারবা। অনকোজিন বলতে কি বোঝো? তাহলে অনকোজিন হচ্ছে প্রোটো অনকোজিনের মিউটেন্ট প্রোডাক্ট, মিউটেশন হইয়া এটা হইছে, তাই তো? জি ভাইয়া। কাজ কি? বা শর্ট নোট বললে জি তো ভাই। তখন ফাংশন লাগবে, তাহলে বলতে হবে যে অনকোজিন যে প্রোটিনকে কোট করে সেই প্রোটিনের নাম হচ্ছে অনকোপ্রোটিন, এবং ওই প্রোটিন গুলো টিউমার সেলের অটোনোমাস গ্রোথের জন্য গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে, ফলে টিউমার হবে। ক্লিয়ার? জি ভাইয়া। এবার দেখো 2 নাম্বার জিন বলতেছে গ্রোথ ইনহিবিটিং টিউমার সাপ্রেসার জিন, যেমন P53 জিন। এখন দেখো তাহলে প্রোটো অনকোজিন হচ্ছে গাড়ির অ্যাক্সেলারেটর, আর টিউমার সাপ্রেসার জিন এটা হচ্ছে গাড়ির ব্রেক। প্রোটো অনকোজিন হচ্ছে গ্রোথকে অ্যাক্সেলারেট করবে, আর টিউমার সাপ্রেসার জিন হচ্ছে গ্রোথকে ইনহিবিট করবে। তাহলে কি হবে? নরমালি রেগুলেশন হতো, কিন্তু এখন যেটা হবে সেটা হচ্ছে যে প্রোটো অনকোজিনের যখন মিউটেশন হয়েছে, সে অনকোজিন তৈরি করেছিল যারা কোড করে অনকোপ্রোটিনকে, সেই অনকোপ্রোটিন আবার টিউমার সেলের অটোনোমাস গ্রোথের জন্য গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে। আর একটা ফাংশন তখন ইচ্ছা করে বলি না, যেটা এখন বলবো, সেটা হলো অনকোপ্রোটিন এছাড়াও ওই টিউমার সাপ্রেসার জিনকে ইনহিবিট করে, মানে টিউমার সাপ্রেসার জিনকে কাজ করতে দেয় না। তাহলে কি হবে? গাড়ির ব্রেক ফেল হবে না? জি ভাইয়া। জি স্যার। তার মানে জি ভাইয়া। প্রোটো অনকোজিন হচ্ছে অ্যাক্সিলারেটর, সে তো বেশি বেশি কাজ করতেছে আরো অনকোজিন হয়ে যাওয়ার পরে। অপরদিকে এইটাকে ঠেকানোর জন্য যে ব্রেক ছিল, গাড়ির ব্রেক, টিউমার সাপ্রেসার জিন, ও আবার তাকেও ইনহিবিট করে রাখতেছে। তাহলে ব্রেক তো আর নাই, তাহলে এই গাড়িকে তো আর কেউ থামাইতে পারবে না, এই গাড়ি তো শুধু অ্যাক্সিলারেটরের উপর দিয়ে চলতেছে। তাহলে এই গ্রোথ তো আর জীবনে থামবে না, থামবে? না ভাইয়া। না তাহলে ভাই। অনকোপ্রোটিনের আমরা এখন 2টা ফাংশন জানলাম। একটা হচ্ছে সে টিউমার সেলের অটোনোমাস গ্রোথের জন্য গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করবে, এক। আর 2 হলো এই টিউমার সাপ্রেসার জিনকে ইনহিবিট করবে। আচ্ছা, আমি যে এই যে একটু বেশি বেশি করে প্রতিটা জিনিস ব্যাখ্যা করতেছি, মানে তোমরা কি বোর্ড হচ্ছে বা সময় নষ্ট হচ্ছে চিন্তা করতেছো? না ভাইয়া, না ভাইয়া, না ভাইয়া। অনেক ভালো লাগতেছে আসলে। অনেক ভালো লাগছে। মানে আমার একটু টেনশন কাজ করছে যে সময় বোধহয় বেশি নিয়ে ফেলতেছি বা অনেক বেজে যাচ্ছে। তোমরা কি মনে করো? না ভাইয়া, আমাদের তো আর কাজ নাই। কোনো সমস্যা নেই, মানে জিনিসটা ভালো করে বুঝতে পারলে ভালো। ওকে, ফাইন। এখন দেখো, ধরো জি1 ফেজে কোনো একটা সেল এস ফেজে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। সে প্রোটিন সিনথেসিস করে, আরএনএ সিনথেসিস করে বেশ সাইজে বড়সড় হয়েছে। সে এস ফেজে গিয়ে ডিএনএ রেপ্লিকেশন করবে বলে অপেক্ষা করছে, কিন্তু এই সেলটার যে ডিএনএ, সেই ডিএনএ এর কোনো জায়গায় ড্যামেজ আছে। এই ড্যামেজড ডিএনএ ওয়ালা সেল যদি রেপ্লিকেশন হয়ে যায় এবং আলটিমেটলি তার মাইটোসিস হয়, সে কিন্তু এক্সেসিভ গ্রোথ করে ফেলবে, সে কিন্তু টিউমার তৈরি করে ফেলবে। এইটা চেক করার জন্যই আছে আমার G1S চেক পয়েন্ট। এখন এই চেক পয়েন্টে এক ধরনের জিন থাকে, তার নাম হচ্ছে P53 জিন। দেখো এখানে দেখা যাচ্ছে। আরো কিছু জিন আছে, যেমন রেটিনোব্লাস্টোমা জিন, দরকার নাই, তুমি একটা জিনের নাম শেখো, সেটা হচ্ছে P53 জিন। এই জিনটাকে বলা হয় গার্ডিয়ান অফ দ্য জিনোম বা মলিকুলার পুলিশম্যান। অ্যাবডোমেনে পুলিশম্যান পড়ছিল না অ্যানাটমিতে? জি ভাইয়া, পড়ছিলাম। আচ্ছা, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে স্লাইডগুলোতে কিছু দাগ পড়তেছে, মানে এটা কি তোমাদের পক্ষ থেকে? না ভাইয়া। জি ভাইয়া, কেউ দাগ দিছে এটা, নাহলে ওটা অটোমেটিক আসবে না। আচ্ছা, এটা কি পসিবল? মানে আমি ছাড়া কেউ এখানে এডিট করতে পারবো? না জি ভাইয়া। ভাইয়া। স্লাইড স্ক্রিনে টাচ করলে হয় ভাইয়া। হ্যাঁ, না না কি করা যায়? পসিবল। এই যে একটা পেন টাইপ সাইন আছে না, ওটাতে চাপ দিলে হয়। বাকি তো সব হচ্ছে। আচ্ছা, কেউ যদি মানে না বুঝে অ্যাক্সিডেন্টালি হয়ে থাকে, মানে একটু না হলে ভালো হয় আর কি। হ্যাঁ, আমার কনসেন্ট্রেশন ওইদিকে চলে যাচ্ছে তাইলে, যে কি হচ্ছে না হচ্ছে। ভাইয়া রিমুভ করে দিতে বলেন যে করলো এটা। আচ্ছা, আর না করলে হবে, সমস্যা নাই। হ্যাঁ,
আচ্ছা, তাহলে কি বলছিলাম যে G1 ফেজে কোনো একটা সেল সে প্রিপারেশন নিচ্ছে যে সে এস ফেজে যাবে, পরের ফেজে যাবে, যেখানে তার ডিএনএ রেপ্লিকেশন হবে, কিন্তু ওই সেলটার কোনো ডিএনএ ড্যামেজ আছে। এখন এই ড্যামেজড ডিএনএ ওয়ালা সেল যদি এই চেক পয়েন্ট পার হয়ে এস ফেজে চলে যায় এবং আলটিমেটলি তার ডিভিশন হয়, তাহলে এটা কিন্তু একটা ডিফেক্টিভ সেলের ডিভিশন হবে এবং ওই ডিফেক্টিভ সেলগুলোই কিন্তু টিউমার তৈরি করবে। সো আমার এই চেক পয়েন্টে P53 নামে একটা জিন আছে। এই জিনটা কিন্তু টিউমার সাপ্রেসার জিন, ওই যে 2 নাম্বার জিন আমরা যেটা পড়ছিলাম। তো আমরা কি বলছি, এটা কিন্তু নরমাল জিন। তো এই নরমাল জিনটা যখন কাজ করতে পারে না, তার মানে P53 জিন তো ওই ড্যামেজ ডিএনএ ওয়ালা সেলকে আটকাই দেবে। তো যদি টিউমার সাপ্রেসার জিনকে ইনহিবিট করা যায়, তাহলে সে কিন্তু ঘুরে চলে যাবে, সে কিন্তু আটকাবে না, মানে P53 জিন তাকে আটকাইতে পারলো না, তার ডিভিশন হয়ে যাবে, টিউমার কিন্তু তৈরি হবে। তাহলে এটা ছিল তার নরমাল কাজ। এখন সে কাজটা আসলে কিভাবে কমপ্লিট করে? তার কাজ হলো কি, সে জাস্ট সেল সাইকেলটা বন্ধ করে দেবে। যখন দেখবে P53 জিন যে কোনো ড্যামেজ ডিএনএ ওয়ালা সেল আসছে এই সাইকেল দিয়ে যাওয়ার জন্য, এই চেক পয়েন্ট পার হওয়ার জন্য, তখন সে ধাপ করে পুরো সেল সাইকেলটাই বন্ধ করে দেবে। এটাই হচ্ছে P53 জিনের কাজ। মানে বিশাল একটা কাজ করলো। সে কিন্তু ডিএনএ রিপেয়ার করতে পারবে না, ইভেন অ্যাপোপ্টোসিসও করতে পারবে না। তার কাজ শুধু সেল সাইকেলটাকে বন্ধ করে দেওয়া। এখন যখন বন্ধ হয়ে গেল, তখন লাস্টে একটা জিনের নাম বলছিলাম ডিএনএ রিপেয়ার জিন, বলেছিলাম কি? জি বলছিলেন ডিএনএ রিপেয়ার জিন। এই যে লাস্ট লাইনে যে জিনটা ছিল ডিএনএ রিপেয়ার জিন, এখানে দেখো এই ডিএনএ রিপেয়ার জিন নামেই বোঝা যায় সে কিন্তু ওই ড্যামেজ ডিএনএটাকে রিপেয়ার করবে। যদি রিপেয়ার করে দেওয়া যায় তাহলে তার কোনো সমস্যা নেই। যদি ডিএনএ রিপেয়ার জিন ফেল করে, তখন আসে হলো ওই যে প্রো অ্যাপোপ্টোটিক জিন, সে আসবে, সে এসে কি করবে, ওই সেলটাকে খেয়েই ফেলবে, সেলটা ডেথ করে দিবে, তাহলেও কিন্তু বডি বেঁচে গেল। আর যদি পুরো মেকানিজমটা ফেল করে, যে ডিএনএ রিপেয়ার জিনও ওই ডিএনএটাকে রিপেয়ার করতে পারলো না, প্রো অ্যাপোপ্টোটিক জিনও ওই সেলটাকে অ্যাপোপ্টোসিস করে মানে খেয়ে ফেলতে বা মেরে ফেলতে পারলো না, তখনই তো টিউমার হবে। তাহলে এখানে কে কে কাজ করেছে? টিউমার সাপ্রেসর জিন কাজ করেছে, বিশেষ করে P53 জিন সবচেয়ে ভাইটাল রোল তার। সে সেল সাইকেলটাকে আটকাই দিয়ে বাকি দুজনকে কাজ করার সুযোগ দিয়েছে। বাকি দুজনের মধ্যে কে আসলো? ডিএনএ রিপেয়ার জিন আগে আসলো, দেখি এটাকে ঠিক করা যায় কিনা। যদি ঠিক করতে পারে তো সে সেল সাইকেল দিয়ে আগাবে, আর যদি ঠিক করতে না পারে তাহলে প্রো অ্যাপোপ্টোটিক জিন ওই ড্যামেজ সেলটাকে মেরে ফেলবে, তাহলেও বডি রক্ষা পেল। এখন কখন এই পুরো মেকানিজমটা ফেল করবে? যখন সিরিজ অফ মিউটেশন হবে, মানে একটা জিনে মিউটেশন নাই, সবগুলো জিনে যখন মিউটেশন হবে তখন তো সবাই ফেল করবে। যখন সিরিজ অফ জেনেটিক মিউটেশন হবে তখনই টিউমার হবে। এতটুকু কি ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? জি ভাই। কারণ এমনিতেই যদি টিউমার হইতো তাহলে আমাদের সবার টিউমার হইতো। কারণ দেখো এই ছবিতে একটা রেডিয়েশনের ছবি দেওয়া আছে, দেখো এটা দিয়ে বোঝাইলো যে আলট্রাভায়োলেট রে, যেটা দিয়ে আমরা সব সময় এক্সপোজার হই, এছাড়া কিছু আয়োনাইজিং রেডিয়েশন দিয়েও এক্সপোজার হই, যেমন এক্স রে, গামা রে, এগুলো ডায়াগনস্টিক পারপাসে বা বিভিন্ন ভাবে আমরা কিন্তু এক্সপোজড হই। আর যেসব দেশে রেডিয়েশন এক্সপোজার অনেক বেশি তারাও এক্সপোজার হয়, কিন্তু সবার টিউমার কেন হয় না? ওই দেখা যায় যে রেডিয়েশন আসলে কাজ করে কিভাবে, সেলুলার লেভেলে কাজ করে। সেলের কোথায়? ডিএনএ এর উপরে কাজ করে। তো রেডিয়েশন দেখা গেল সেলের ডিএনএ তে ড্যামেজ করে দিল। তো ওই ড্যামেজ সেলটাও যখন সেল সাইকেলে যায় তখন ডিএনএ রিপেয়ার জিন ওটাকে ড্যামেজটাকে রিপেয়ার করে ফেলে। যদি না পারে তাহলে অ্যাপোপ্টোটিক জিন ওটাকে অ্যাপোপ্টোসিস করে মেরে ফেলে। আর সেল সাইকেলটাকে আটকায় দেয় প্রথমে হলো P53 জিন। যখন পুরো ব্যাপারটা ধ্বংস হয়ে যায় সিরিজ অফ জেনেটিক মিউটেশনের কারণে, তখন পুরো মেকানিজমটা ফেল করে আলটিমেটলি টিউমার হয়। এখন দেখো তাহলে মডার্ন এরার যে ডেফিনেশনটা ছিল সেটা কি বলেছে? বলেছে এ নিওপ্লাজম ইজ এ ডিসঅর্ডার অফ সেল গ্রোথ। এই পর্যন্ত ঠিক আছে, ডিসঅর্ডার অফ সেল গ্রোথ দ্যাট ইজ ট্রিগার্ড বাই এ সিরিজ অফ একোয়ার্ড মিউটেশনস। একোয়ার্ড মানে এগুলো তো আর জন্মগতভাবে আসে নাই, এই মিউটেশন গুলো আমার রেডিয়েশন দিয়ে হতে পারে, আমার কেমিক্যাল দিয়ে হতে পারে, ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে। সো এই মিউটেশন গুলো আমি একোয়ার করছি, তার মানে সিরিজ অফ জেনেটিক মিউটেশনস
affecting a single cell and its clonal progeny. প্রজেনি মানে তার বাচ্চা কাচ্চা, মানে যেই সেলটা সেল সাইকেলটাকে অতিক্রম করলো, মানে জেনেটিক মিউটেশন ওয়ালা মানে ডিএনএ ডিফেক্ট ওয়ালা যে সেলটা সেল সাইকেলকে অতিক্রম করলো এবং একটা থেকে ডিভিশন হয়ে দুটো হলো, ওই যে নতুন দুটো হলো, এই দুটো তো ডটার সেল, এদেরকে বলে ক্লোনাল প্রোজেনি। তো ওই ডটার সেলের ক্ষেত্রেও তো একই কথা, তারও তো সেম ডিফেক্ট আছে। কথাটা কি বোঝা গেল? জি ভাইয়া। জি ভাইয়া। মানে যেই সেলটাকে আমার রেডিয়েশন যেই সেলটা ডিএনএ ড্যামেজ করেছে, ওই সেলটা যখন সেল সাইকেল দিয়ে পার হয়ে গেল, আলটিমেটলি সে যখন ডিভিশন হয়ে নতুন দুটো সেল তৈরি করলো, ওই দুটো সেলও তো আবার সেল সাইকেল অতিক্রম করবে, তখন দুটো থেকে চারটা হবে, ওই চারটাও তো আবার সেল সাইকেল অতিক্রম করবে, ওই চারটা থেকে আটটা হবে। তার মানে যে সেলটা ড্যামেজ হয়েছে সে এবং তার ক্লোনাল প্রোজেনি যারই হোক, ওই তার ক্ষেত্রে এই অ্যাকোয়ার্ড মিউটেশনের কারণে আলটিমেটলি ডিসঅর্ডার্ড সেল গ্রোথ হবে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াইলো? এটা একটা ডিসঅর্ডার্ড সেল গ্রোথ, কারণ নর্মাল গ্রোথ কন্ট্রোল করে আমার ওই চারটা নর্মাল জিন, কিন্তু এখন নর্মাল জিনের মিউটেশন হয়েছে, এখন এই গ্রোথটা আর অর্ডারলি ফ্যাশনে নাই, এটা এখন ডিসঅর্ডার্ড ফ্যাশনে হবে। কেন? কারণ এখন তো অটোনোমাস গ্রোথ হবে, নিজের ইচ্ছা মতো হবে, রেগুলেশন করার কেউ নাই। কেন হয়েছে? অ্যাকোয়ার্ড মিউটেশনের কারণে হয়েছে, সিরিজ অফ জেনেটিক মিউটেশনের কারণে। সেই মিউটেশন একটা সেলেও হতে পারে, আবার ওই সেলের ক্লোনাল প্রোজেনিতেও হতে পারে। এই পেজটা হচ্ছে জাস্ট ওই জিনিসটা আমি তীর চিহ্ন দিয়ে বোঝাইছি যে প্রোটো অনকোজিন এর ফাংশন যদি বেড়ে যায় অনকোজিন হয়ে, আবার টিউমার সাপ্রেসর জিনের ফাংশন যদি কমে যায়, প্রোটো অনকোজিনের ফাংশন যদি কমে যায়, সরি প্রো অ্যাপোপ্টোটিক জিনের ফাংশন যদি কমে যায়, কারণ অ্যাপোপ্টোসিস করতে পারলেই তো ভালো, আমি ওই ডিফেক্টিভ সেলটাকে খেয়ে ফেললাম, আর অ্যান্টি অ্যাপোপ্টোটিক জিনের ফাংশন যদি বেড়ে যায়, মানে চারটা জিনিসই উল্টায় গেল, যেটা দরকার না সেটা হলো, আর ডিএনএ রিপেয়ার জিনও ফেল করলো, তাহলে এই ঘটনাটা যখন ঘটে তখনই আমার কার্সিনোজেনেসিস বা নিওপ্লাজম তৈরি হয়। এখন দেখো কোশ্চেন কিভাবে আসে। প্রথম তিনটা কোশ্চেন এর আগে বলেছিলাম, মাঝখানের কোশ্চেন দুটো হচ্ছে যে হোয়াট আর দ্য অ্যান্টি অনকোজিনস। তো অ্যান্টি অনকোজিন মানে কি? ওই যে টিউমার সাপ্রেসর জিন বললাম, ওইটাই হচ্ছে অ্যান্টি অনকোজিন। কথা কি বোঝা গেছে? জি ভাইয়া। যাহা টিউমার সাপ্রেসর জিন তাহাই হচ্ছে অ্যান্টি অনকোজিন। এখন নাম জানতে চেয়েছে হোয়াট আর দা, তো আমি একটা বলেছি P53, এরকম আরেকটা বলেছিলাম মাঝখানে, খেয়াল করেছে কিনা, রেটিনোব্লাস্টোমা জিন। এরকম আরো কয়েকটা আছে, গাইডে আছে, বইতে আছে, দেখবা। সবগুলোর নাম এখন বললাম না, কিছু জিনিস তো তোমাকে মুখস্থ করতে হবে, নাম বললেও মুখস্থ করতে হবে, না বললেও মুখস্থ করতে হবে। বাট আমার পরামর্শ হচ্ছে আন্ডার গ্রাজুয়েট লাইফে কেউ কখনো সবগুলো নাম মুখস্থ করতে যাবা না। মানে তোমাকে জিজ্ঞেস করলো অ্যান্টি অনকোজিনের নাম বলো, তুমি যদি পরীক্ষায় দুটো বলতে পারো যে স্যার P53 রেটিনোব্লাস্টোমা জিন, কেউ তোমাকে আটকাবে না, তোমার নেক্সট কোশ্চেনে চলে যাবে। কিন্তু তুমি যদি 10টা মুখস্থ করে ওই যেটা লিস্ট ইম্পর্টেন্ট, কোনো দরকার নাই, ওইটা আগে বলো, আর করতে থাকো, তাইলে কোনো লাভ নাই। বরং সবকিছুর মোস্ট ইম্পর্টেন্ট দুটা তিনটা মুখস্থ করবা, টাস টাস করে বলবা, চমৎকার ভাবে স্যার বলবে আচ্ছা লাগবে না, সামনে আগাও। নেম ইম্পর্টেন্ট অ্যান্টি অনকোজিন বলে ফেললাম। তারপরে কোশ্চেন হচ্ছে দেখো, P53 জিন ইজ কল্ড গার্ডিয়ান অফ দ্য জিনোম অর মলিকুলার পুলিশম্যান, এক্সপ্লেইন। এটা আমি এক্সপ্লেনেশন করছি যে P53 জিন ডিফেক্টিভ ডিএনএ ওয়ালা সেলকে দেখলেই সেল সাইকেল অফ করে দেয়, ফলে ডিএনএ রিপেয়ার জিন কাজ করার সুযোগ পায়। সে যদি নাও পারে তখন প্রো অ্যাপোপ্টোটিক জিন অ্যাপোপ্টোসিসের মাধ্যমে ওই সেলটাকে ডেথ করে দেয়। সেই কারণে সে হচ্ছে গার্ডিয়ান অফ দ্য জিনোম, সবার জন্য গার্জিয়ান। সে হচ্ছে আগে সেল সাইকেলটাকে অফ করে দেয়, গার্ডিয়ান হিসেবে কাজ করে। এবং শর্ট নোট P53, এটাও দেখো চিটাং ইউনিভার্সিটিতে একবার আসছে। আমার এই মলিকুলার কথাবার্তাগুলো কে বোঝো নাই, কারণ এইটুকু হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে কঠিন জিনিস, সবচেয়ে কঠিন জায়গা। আমি সোজা করে বোঝালাম বলে হয়তো সোজা লাগছে, কিন্তু নিজে পড়ে এইটুকু উদ্ধার করতে অনেক কষ্ট হয়। জি ভাইয়া বুঝছি। বুঝছি ভাইয়া। হ্যালো স্যার। হ্যাঁ স্যার ভাইভাতে যদি নিউপ্লাসিয়ার সংজ্ঞা জিজ্ঞেস করে তাহলে আমি স্যার কোনটা বলবো, মলিকুলারটা বলবো নাকি উইলিসটা বলবো? এখন আমাদের টিচাররা উইলিসটা শুনে শুনে অভ্যস্ত, বাট তুমি যদি এভাবে অ্যাপ্রোচ করতে পারো যে স্যার প্রি মলিকুলার এরাতে প্রমিনেন্ট ব্রিটিশ অনকোলজিস্ট
উইলিস উনি একটা ডেফিনেশন দিয়েছেন, সেটা হচ্ছে এমন। বলে যদি তুমি বলতে পারো যে স্যার মডার্ন এরাতে একটা মলিকুলার ডেফিনেশন আছে, তাইলে দেখবা যে তুমি অনার্স পাবা। কারণ এই পুরো কথাটাই রবিনসের কথা, সো এটা ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই, এবং এটা স্যাররা জানেন। স্যাররা আশা করে না যে পারবে, সেই কারণে হয়তো ওই লিস্টটা শুনে সন্তুষ্ট থাকে। বাট তুমি যদি অ্যাপ্রোচ করতে পারো তাহলে ইউ উইল গেট অনার্স মার্ক। স্যার অনকোজেনটা একটু আবার বলেন কাইন্ডলি। সরি, বুঝি নাই। অনকোজেনটা একটু আবার বলেন। অনকোজিন, অনকো মানে হচ্ছে ক্যান্সার বা টিউমার, অনকো মানে হলো টিউমার, তাহলে অনকোজিন মানে হলো টিউমারের জিন। আর প্রোটো অনকোজিন মানে হলো নর্মাল গ্রোথ প্রমোটিং জিন। তাহলে প্রোটো অনকোজিন নর্মাল সেলের গ্রোথ এবং প্রলিফারেশন কন্ট্রোল করে বা প্রমোট করে। যদি এই জিনের মিউটেশন হয় তাহলে সে নতুন নাম ধারণ করবে, তার নাম হবে অনকোজিন। যেই জিনটা কোড করে যে প্রোটিনকে, কারণ জিনের কাজই হলো প্রোটিন সিনথেসিসটাকে ডিরেক্ট করা, কি প্রোটিন সিনথেসিস হবে এইটা মানে সিদ্ধান্ত নেয় হলো জিন। তো এই অনকোজিন গুলো যে প্রোটিনকে কোড করবে সেই প্রোটিনের নাম হলো অনকোপ্রোটিন। এই অনকোপ্রোটিন টিউমার সেলের অটোনোমাস গ্রোথ, অটোনোমাস মানে বোঝো তো স্বায়ত্তশাসিত, সে অন্য কারো কথা শুনে না। তো টিউমার সেলের এই অটোনোমাস গ্রোথের জন্য গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করবে এই অনকোপ্রোটিন গুলো। একই সাথে এই অ্যান্টি অনকোজিন বা টিউমার সাপ্রেসর জিন যেটা, তাকেও ইনহিবিট করবে, যাতে এই গ্রোথটাকে কেউ ঠেকাইতে না পারে। একদম আনচ্যালেঞ্জড ভাবে ইচ্ছা মতো গ্রোথ করে টিউমার বানায় ফেলা যায়। পুরা ব্যাপারটা তাহলে এখানে অনকোপ্রোটিন তার দখলে নিয়ে নিল। এটা কি বুঝতে পেরেছো? জি বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন স্কিনে যে দুইটা দাগ আছে, এই দাগ দুটো কিন্তু পার্মানেন্ট হয়ে গেল না। হ্যাঁ, যে দাগ দিছে সে মনে হয় বুঝতে পারছে না, ওই জন্য সে আর ইয়ে করছে না, ডিলিট করতে পারছে না, হয়তো ভুলে দাগ দিয়ে ফেলছে। হ্যাঁ, আচ্ছা ফাইন, আমার মনে হয় সমস্যা হচ্ছে না, কারো প্রবলেম হচ্ছে দাগের জন্য? না ভাই, না। ভাইয়া মেবি ভাই, যে সমস্যা দাগ হচ্ছে না। দিছে ও ছাড়া আর কেউ এটা ইরেজ করতে পারবে না ভাই। আমি ইরেজ করার ট্রাই করছি একবার, কিন্তু হচ্ছে না। যে দাগ দিছে ওকেই করতে হবে। আচ্ছা, এখন হলো যে কিছু জেনারেল কথাবার্তা একটু বলি। সেটা হচ্ছে যে একটা টিউমারের কি কি কম্পোনেন্ট আছে। আচ্ছা, টিউমারের কথা বাদ দাও, হিস্টোলজি যখন তোমরা পড়েছো, 2 ব্যাচই পড়েছো, তোমরা বলো তো একটা গ্ল্যান্ডের বা যে কোনো একটা অর্গানের কি কম্পোনেন্ট থাকে? আমরা জানি যে ফাইন, একটা হচ্ছে প্যারেনকাইমা। প্যারেনকাইমা কি? প্যারেনকাইমা হচ্ছে ওই অর্গান বা ওই গ্ল্যান্ডের জন্য তার ফাংশনাল সেল। যেমন লিভারের জন্য ফাংশনাল সেল হচ্ছে হেপাটোসাইট, তাহলে হেপাটোসাইট অংশটুকু হলো লিভারের জন্য প্যারেনকাইমা। এখন হেপাটোসাইট বাদ দিয়েও লিভারের মধ্যে ব্লাড ভেসেল আছে, কানেকটিভ টিস্যু আছে, আছে না বিভিন্ন, তারপরে তার সারাউন্ডিং ক্যাপসুল আছে, এই সব মিলে হচ্ছে স্ট্রোমা। মানে ফাংশনাল সেল বাদ দিয়ে আর যা থাকে কানেকটিভ টিস্যু স্ট্রোমা বলে তাকে। এটুকু কি বুঝতে পেরেছো? জি ভাই, বুঝতে পেরেছি। একইভাবে টিউমার তো ওই টিস্যুটাই, নতুন কিছু তো না। লিভারের যদি টিউমার হয় তো লিভারই তো। তো টিউমারেরও সেম ভাবে দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে টিউমার প্যারেনকাইমা, যেখানে যে নিওপ্লাস্টিক সেল, ওই সেলগুলো দিয়ে তৈরি। মানে ধরো লিভারের টিউমার হয়েছে, তাহলে লিভারের হেপাটোসাইট গুলোই সংখ্যায় বেড়েছে, এই তো কথা, খালি তো সংখ্যাই বেড়েছে, এবং চেহারাও চেঞ্জ হয়েছে সেলের, তা চেঞ্জ হোক, কিন্তু সংখ্যায় বেড়ে হেপাটোসাইট গুলোই তো অন্য চেহারা নিয়েছে, তাহলে ওইটুক মিলে হবে ওই টিউমারের প্যারেনকাইমা। আর ওই যে লিভারের মধ্যে ব্লাড ভেসেল ছিল, লিম্ফ ভেসেল ছিল, তার মধ্যে কানেকটিভ টিস্যু, সেপ্টা টেপ্টা, তারপরে হচ্ছে তার কাভারিং ছিল, এগুলো সব মিলেমিশে হবে হচ্ছে তার স্ট্রোমা। এখন লিভারের যে ক্যাপসুল, সেটা তো আর টিউমারের ক্যাপসুল হবে না। টিউমারের নিজস্ব ক্যাপসুল থাকে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে ক্যাপসুল থাকে না। যদি থাকে তাহলে ওই ক্যাপসুলটাও স্ট্রোমার মধ্যে আসবে, না থাকলে নাই। তাহলে ব্লাড ভেসেল আসবে, অন্য কানেকটিভ টিস্যু স্ট্রাকচার যদি কিছু থাকে সেটা আসবে, কিচ্ছু না থাকলে খালি ব্লাড ভেসেলটাই আসবে। তার মানে শুধু টিউমার সেল বা নিওপ্লাস্টিক সেলটা নিয়ে হচ্ছে প্যারেনকাইমা, বাদ বাকি যা আছে স্ট্রোমা, সোজা হিসাব শেষ। এইবার আসো ক্লাসিফিকেশন অফ টিউমার।
আচ্ছা যে পর্যন্ত পড়ালাম মাথাতে বেরো যাচ্ছে না তো, আবার যে কান দিয়ে ঢুকলো ওই কান দিয়ে বেরো যাচ্ছে, শুধু ইনপুট দিলাম আর দিতে বেরোয় গেল। না ভাই, ভালো করে বুঝতে পেরেছি, জিনিসটা ভালো করে বুঝছি। আচ্ছা দেখো তাহলে টিউমারের ক্লাসিফিকেশন কয়েকটা ভাগে করা যায়, বইতে হয়তো 6-7টা ভাগে আছে, কিন্তু আমরা এটা করবো না, আমরা এখানে 3টা বা 4টা ভাবে শিখবো। প্রথম হচ্ছে হিস্টোজেনিক ক্লাসিফিকেশন। এটা কিরকম? সেলুলার লেভেলে। আচ্ছা আমি একটু নিজেকে, আমাকে কি এখন দেখা যাচ্ছে? জি ভাইয়া। আমাকে এখন দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। ছোট স্ক্রিনে দেখা যাচ্ছে। না ভাই দেখা যাচ্ছে না। এখন দেখাচ্ছে না। আচ্ছা আমি ইচ্ছা করে মিনিমাইজ করে দিলাম, কারণ একটা বড় অংশ সে ঢেকে ফেলতেছিল লেখার, এই কারণে আমি বাদ দিলাম। কোনো সমস্যা তো নাই, আমাকে দেখার তো প্রয়োজনও নাই। ইয়া দেখো, স্ক্রিন দেখো, তাই না? আচ্ছা দেখো, আপনাকেও দেখা যাচ্ছে। দেখা কি যাচ্ছে এখনো? না ভাই এখন না। না ভাইয়া দেখা এখন যাচ্ছে দেখা যাচ্ছে না। অসুবিধা হচ্ছে আচ্ছা না, আমাকে slide দেখা দেখতে গেলে কি অসুবিধা সুবিধা হয় কিনা? সমস্যা নেই ভাইয়া, স্ক্রিন তো দেখা যাচ্ছে পুরোটাই, আপনার স্লাইডটা আমাদের দেখতে অসুবিধা হচ্ছে না না। আমার একটা অসুবিধা হচ্ছিল, কারণ হচ্ছে যে আমি ছাড়াও আরো 3-4টা এখানে উঠে থাকতেছে, যেটা আমি মিনিমাইজ করতে পারছি না, সো একটা অংশ ঢেকে যাচ্ছে আর কি। মানে আতিক, ফয়সাল, তোমার কাছে কোন সলিউশন আছে? না ভাই জানি না। ভাইয়া যে কথা বলবে তার আপনার স্ক্রিনটা ছবিতে ভেসে না মিনিমাইজ করা আমারটা যাবে না ভাই। আমারটা নিয়ে কোনো সমস্যা আপনি নাই, কিন্তু থাকলে ভাই আমারটা প্রবলেম নিচেও হচ্ছে আরো না। 3টা আছে এক্সট্রা, ওই 3টা আমি সরাইতে চাই। আমারটা বাদেও আরো 3টা আছে। হ্যাঁ, ওদের ক্যামেরা অফ করতে হবে। না ওদের ক্যামেরা নাই, এমনি জাস্ট নাম উঠে আছে, হ্যাঁ, নাম সহ নাম ছবি, ভাইয়া, অডিও টাইপের। মিউট করলে তো আসবে ভাইয়া ওনাদের মাইক্রোফোনটা অন, এটা একটু অফ করে দিলে হয়। আচ্ছা ফারহানা, আতিয়ার আর হচ্ছে আতিক, ফয়সাল। আচ্ছা এরকম অনেক আছে, যাবে না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, আমি বলি। মাঝে মাঝে দেখবা, মাঝে মাঝে আমাকে দেখবা না, আমি একটু মিলাই মেশাই করতেছি। আচ্ছা শোনো, টিউমারকে ক্লাসিফিকেশন করব। নাম্বার 1 হচ্ছে হিস্টোজেনিক ক্লাসিফিকেশন। এর মানে হলো যে অ্যাকর্ডিং টু দ্য টিস্যু অফ অরিজিন, মানে কোন টিস্যু থেকে টিউমারটা অরিজিন হয়েছে তার উপরে ডিপেন্ড করে ক্লাসিফাই করব। এখন ধরো ওই টিউমারটা মে বি কম্পোজড অফ অন প্যারেনকাইমাল সেল টাইপ। সেটা কিরকম? ধরো শুধু এপিথেলিয়াল টিস্যুর টিউমার হতে পারে, টিউমার অফ এপিথেলিয়াল সেলস। আবার মেজেনকাইমাল টিউমার হতে পারে, মানে কানেকটিভ টিস্যু বা মেজেনকাইমাল সেল থেকে যদি অ্যাপিয়ার করে, তাহলে এটা হচ্ছে এক ধরনের প্যারেনকাইমাল সেল থেকে আসলো, আইদার সে এপিথেলিয়াল সেল থেকে আসছে অথবা মেজেনকাইমাল সেল থেকে আসছে। আরেকটা হতে পারে মিক্সড টিউমার। তো এখানে দেখা যায় যে নিওপ্লাস্টিক সেল একের বেশি টাইপ থাকবে, কিন্তু ওই 2টা টাইপই যে কোনো একটা জার্ম লেয়ার থেকে আসবে। জার্ম লেয়ার কি জিনিস? একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এই জার্ম লেয়ার। আর একটা আছে যাদেরকে বলে টিউমারস অফ টটিপোটেনশিয়াল সেল, যার নাম হলো টেরাটোমা। এই নামটা নিশ্চয়ই শুনে থাকবা, টেরাটোমা শুনছো এতদিন কিন্তু কিছু বোঝো নাই, আজকে বুঝবা। এরা বলতেছে যে এখানেও নিওপ্লাস্টিক সেল মোর দ্যান 1 টাইপ থাকে, কিন্তু মিক্সড টিউমারের সাথে পার্থক্য হচ্ছে এই মোর দ্যান 1 টাইপ এরা বিভিন্ন রকমের জার্ম লেয়ার থেকে আসবে। এতটুকু কিছু বুঝতে পেরেছো বলো তো? জি ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা ভাই এটা বুঝতে পেরেছি যে মিস্টার ওয়ান এক ধরনের জার্ম লেয়ার থেকে। আচ্ছা আমি আরেকবার একটু বলি টেরাটোমাটা বিশেষ করে, তাহলে বাকিগুলো বুঝবা। একটা টেরাটোমা যেমন কোথায় হয়, যেমন ধরো জার্ম সেলগুলোতে হয়, যেমন তোমার ধরো ওভারিতে হতে পারে, টেস্টিসে হতে পারে, ঠিক আছে? এখন একটা টেরাটোমা, এটা যদি তুমি কাটো, এই টিউমারটাকে কাটো, টিউমার কাটলে দেখবা যে এর ভিতরে চুল পাওয়া যাইতেছে, এর ভিতরে নখ পাওয়া যাইতেছে, এর ভিতরে হাড্ডি আছে, কার্টিলেজ আছে, ইন্টেস্টিনাল এপিথেলিয়াম আছে, এর মধ্যে ব্রঙ্কিয়াল এপিথেলিয়াম আছে। বুঝতে পারছো? একটা টিউমার কাটলে এত কিছু পাবা, দাঁত পাইতে পারো। এখন এইগুলো টিউমারের মধ্যে কোত্থেকে আসলো? দেখো
তাহলে টেরাটোমা এমন কেন হইলো? দেখো এখানে 3টা জার্ম লেয়ার থেকে আসা সেল আছে টেরাটোমার ভিতরে। এক্টোডার্ম থেকে কি আসে? নখ আসে, চুল আসে, দাঁত আসে, তাই তো, অ্যাপেন্ডেজ গুলো আসে। মেসোডার্ম থেকে কি আসে? ব্লাড ভেসেল আসে, মাসেল আসে, বোনস আসে। তাহলে এর ভিতরে হাড্ডি পাওয়া যায়, কার্টিলেজ পাওয়া যায়, মাংস পাওয়া যায়। আবার এন্ডোডার্ম থেকে কি আসে? ধরো ওই যে জিআইটি আসে, রেসপিরেটরি ট্র্যাক্ট আসে, এগুলোরও এপিথেলিয়ামের ভিতরে পাওয়া যাইতে পারে। তাহলে একাধিক টাইপের সেল পাইছি এবং সেলগুলা মোর দ্যান 1 জার্ম লেয়ার থেকে আসছে। কিন্তু মিক্সড টিউমারে আমি একাধিক সেল পাবো, কিন্তু যদি দাঁত পাই তাহলে দাঁতের সাথে চুলই পাইতে পারি, কারণ দাঁত আর চুল দুটাই এক্টোডার্ম থেকে আসছে। হাড্ডি পাইলে তার সাথে মাংস পাইতে পারি, কারণ হাড্ডি আর মাংস দুটাই মেসোডার্ম থেকে আসছে। কি বলে তোমার জিআইটি পাইলে সাথে রেসপিরেটরি ট্র্যাক্টের সেল পাইতে পারি, কারণ ওই দুটোই এন্ডোডার্ম থেকে আসছে। তাহলে যে কোনো একটা জার্ম লেয়ার থেকে আসা একাধিক ধরনের সেল টাইপ পাবো। আর টেরাটোমাতে হচ্ছে একাধিক ধরনের সেল পাবো যাহা বিভিন্ন বিভিন্ন জার্ম সেল লেয়ার থেকে আসছে। আর একই ধরনের প্যারেনকাইমা সেল ওই একটাই, যেমন যেমন ধরো তোমার ব্রঙ্কোজেনিক কার্সিনোমা মানে লাং ক্যান্সার, তো তুমি যদি সেখানে ব্রঙ্কাসের এপিথেলিয়াম পাও, পুরোটাই ব্রঙ্কাসের এপিথেলিয়াম, তাহলে এপিথেলিয়াল টিস্যু থেকে আসলে তাকে আমরা বলি কার্সিনোমা। আবার মেজেনকাইমাল টিস্যু থেকে আসলে তাকে আমরা বলি সার্কোমা। যেমন ধরো অস্টিওসার্কোমা, হাড্ডির ম্যালিগন্যান্ট টিউমার, এটাকে আমরা বলি অস্টিওজেনিক বা অস্টিওসার্কোমা। তো সেটার মধ্যে আমি কি পাবো? ওই হাড্ডির সেলই পাবো। তাহলে হাড্ডি তো হাড্ডিই পাবো। তাহলে এরকম মেজেনকাইমাল টিউমারও আছে, আবার এপিথেলিয়াল টিউমারও আছে, সিঙ্গেল প্যারেনকাইমাল সেল দিয়ে তৈরি। আরেকটা আছে হিস্টোলজিক ক্লাসিফিকেশন। এটাকে কিভাবে ভাগ করে? ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড, পুয়ারলি ডিফারেন্সিয়েটেড, আর হচ্ছে আনডিফারেন্সিয়েটেড। এটার মানে কি বোঝো কেউ? জি ভাই, বুঝি ভাই। না ভাইয়া বুঝি না। নরমাল এপিথেলিয়াল সেলের জি সাথে ভাইয়া। কতটা সামঞ্জস্যপূর্ণ? ভাইয়া, ফাংশনালি অ্যান্ড ফিজিক্যালি। ওয়েল ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে যে ভাইয়া আমার নরমাল সেল থেকে আমার যে টিউমার সেলটা এটাকে আমি আলাদা করতে পারবো, অনেক ভালোভাবে আলাদা করতে পারবো। নরমাল সেল থেকে ক্যান্সার সেলটা ভালোভাবে আলাদা করতে পারবো, এটা হচ্ছে ওয়েল ডিফারেন্সিয়েটেড। মডারেটলি মানে হচ্ছে আগের থেকে কম আলাদা করতে পারবো, অর্থাৎ নরমাল সেল থেকে ক্যান্সার আচ্ছা সেল ফাইন, কম আমি আলাদা বুঝতে করতে পেরেছি। পারবো। এবার আমি বলি, মাত্র যে বললে সে হচ্ছে টোটালি উল্টা বলেছো। আর ফার্স্টে যে বলেছে কোন একজন ফিমেল স্টুডেন্ট, সে রাইট বলেছে। মানে নামটা হচ্ছে ডিফারেন্সিয়েটেড, মানে মনে হয় যেন কত ভালোভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো, কিন্তু ব্যাপারটা আসলে উল্টা। মানে একটা টিউমারের সেল ওই অর্গানের নরমাল সেলের সাথে যত বেশি মিল সম্পন্ন তত ওয়েল ডিফারেন্সিয়েটেড। ধরো লিভারে টিউমার হলো, তাহলে লিভারের নরমাল হেপাটোসাইটের সাথে ওই টিউমারের সেলের যত বেশি মিল তত ওয়েল ডিফারেন্সিয়েটেড। বুঝতে পেরেছো ভাই কথাটা? ভাই এখানে আছে মানে ডিফারেন্সিয়েটেড বলতে বোঝাচ্ছে যে মানে কতটুকু সিমিলারিটি আছে সেটা নাকি? এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি তাই, সিমিলারিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। ক্লিয়ার? জি তাহলে ভাই। যদি যদি 25% পর্যন্ত সিমিলারিটি থাকে তাকে বলে পুরলি ডিফারেন্সিয়েটেড। যদি 50% পর্যন্ত সিমিলারিটি থাকে তাকে বলে মডারেটলি ডিফারেন্সিয়েটেড। যদি 75% বা তার চেয়েও বেশি মিল থাকে তাকে বলে ওয়েল ডিফারেন্সিয়েটেড, আর মোটে না থাকলে আনডিফারেন্সিয়েটেড। তাহলে কোনটার প্রগনোসিস ভালো? অবশ্যই ওয়েল ডিফারেন্সিয়েটেড যেটা। কোনটার প্রগনোসিস খারাপ? যেটা পুরলি ডিফারেন্সিয়েটেড বা আনডিফারেন্সিয়েটেড। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে বিহেভিওরাল ক্লাসিফিকেশন। এবং এই রিটেন কোশ্চেন দেখো সিলেটের কারা আছে দেখো, 2019 সালের নভেম্বরে এই কোশ্চেন আসছে, এবং এই কোশ্চেন সিলেটে আসে, আর কোথাও আসে না। দেখো লাইন দিয়ে আসছে প্রতি বছর। কিন্তু ভাইবার জন্য বা কনসেপশনের জন্য লাগবেই, প্রত্যেকের লাগবে, এটা ছাড়া নড়তে পারবে না। মেইন যে ক্লাসিফিকেশন আমরা ওই যে বিনাইন ম্যালিগন্যান্ট করি ব্যাপারটা, সেটা আমরা এখন আলোচনা করব যে বিহেভিয়ার মানে কি।
তোমার বিহেভিয়ার কি, সার্টিফিকেট নিতে আসলে যে আমাকে একটা চারিত্রিক সার্টিফিকেট দেন, তা আমি লিখবো যে সে খুব নম্র ভদ্র, আর নাহলে লিখবো যে সে খুব উগ্র অ্যাগ্রেসিভ। তো টিউমারের ক্ষেত্রেও সেটা আছে, যদি টিউমার ভালো হয় ক্যারেক্টার সার্টিফিকেট দিলাম টিউমারের যেটা ইনোসেন্ট ভালো, তাহলে সে হচ্ছে বিনাইন টিউমার। আর যদি বলি এটা অ্যাগ্রেসিভ, আশেপাশে সবাইরে মেরে ফেলে, তাহলে সেটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার, এটাকে বলে ক্যান্সার। তো আমরা দুই ভাগে ভাগ করলাম অ্যাকর্ডিং টু বিহেভিয়ার, মেইনলি দুই ভাগে, আরো ভাগ আছে পরে বলবো। তো বিনাইন আর ম্যালিগন্যান্ট। এখন ম্যালিগন্যান্টের মধ্যে আবার দুই রকম আছে, প্রাইমারি আর সেকেন্ডারি। প্রাইমারি মানে কি, ধরো কারো ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হলো, মানে লাং ক্যান্সার, কিন্তু ব্রেনে সেটা চলে গেছে, ব্রেনের মধ্যে ওই ব্রেনের মধ্যে টিউমার পাওয়া গেছে, অথবা ধরো লিভারে পাওয়া গেছে, অথবা ধরো হাড্ডির মধ্যেও আছে। এখন তুমি লাংসের টিউমার থেকেও বায়োপসি নিলা, আবার ধরো ওই হার্টের টিউমার থেকেও বায়োপসি নিলা, বা লিভারের টিউমার থেকেও বায়োপসি নিলা, দেখলা যে এটা বলতেছে স্মল সেল লাং ক্যান্সার, এবং দুই জায়গায় বলতেছে, মানে লাং থেকে, লাংয়ের মধ্যে একটা টিউমার আছে তুমি দেখতে পেয়েছো এক্স-রে সিটি স্ক্যান করে, ওখান থেকে বায়োপসি নিলা, হিস্টোপ্যাথোলজিস্ট বললো যে ইট ইজ স্মল সেল লাং ক্যান্সার। আবার তোমার হাতের মধ্যে, এই হাড্ডির মধ্যে টিউমার হয়েছে, বুঝলা কি করে, এখানে ব্যথা, তুমি ডাক্তারকে কমপ্লেন করলে যে আমার হাড্ডিতেও ব্যথা আছে, ডাক্তার বললো যে একটা হোল বডি বোন স্ক্যান করেন, তো বোন স্ক্যান করে দেখা গেল ওখানে আপটেক বেশি নিচ্ছে, তো বোঝা গেল ওখানে একটা টিউমার আছে। পরে এক্সরে করলা, দেখলা টিউমার, এবং ওখান থেকে একটা বায়োপসি নেওয়া হলো, ওই হাড্ডির বায়োপসির মধ্যে বলে দিচ্ছে স্মল সেল লাং ক্যান্সার। শব্দটা অবশ্যই এভাবে বলে, মেটাস্ট্যাটিক স্মল সেল লাং ক্যান্সার। তাহলে লাং ক্যান্সার পাইতেছো হাতের মধ্যে, তাহলে এটা তো হাতের নিজস্ব টিউমার না, ওটা তো লাং থেকে আসছে, এইটাকে বলে সেকেন্ডারি। এবং যে পদ্ধতির মাধ্যমে লাং থেকে হাড্ডির মধ্যে গেল, এটাকে বলে মেটাস্টাসিস। এইটুকু কি ক্লিয়ার? জি ভাই। জি ভাই, ক্লিয়ার। তাহলে প্রাইমারি টিউমার যেটা, মানে ওই অর্গানের নিজস্ব যেখানে উৎপত্তি, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে কার্সিনোমা আর একটা হলো সার্কোমা। কার্সিনোমা মানে হলো ম্যালিগন্যান্ট টিউমার অফ এপিথেলিয়াল অরিজিন, আর সার্কোমা মানে হলো ম্যালিগন্যান্ট টিউমার অফ মেজেনকাইমাল অরিজিন। সোজা কথা, বুঝতে পেরেছো কিনা? ভাই বুঝতে পেরেছি। যেমন যদি আমি দু একটা কার্সিনোমার উদাহরণ দিই, যেমন ধরো আমার ওরাল ক্যাভিটি লাইনিং এপিথেলিয়াম কি, নন ক্যারাটিনাইজড স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে এখানে যদি কোনো ম্যালিগন্যান্সি হয় ওরাল ক্যাভিটির ভিতরে, সেটা কোন এপিথেলিয়াম থেকে আসছে? স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে তার নাম হবে স্কোয়ামাস সেল কার্সিনোমা, এপিথেলিয়াল অরিজিন। ধরো কারো কিডনিতে টিউমার হলো, বা ইউরিনারি ব্লাডার বা ইউরেটারে, এর সবগুলোরই লাইনিং এপিথেলিয়াম হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। তাহলে এখানে যদি কোনো ম্যালিগন্যান্ট টিউমার হয়, তার নাম হবে ট্রানজিশনাল সেল কার্সিনোমা, ওই যে ট্রানজিশনাল সেল এপিথেলিয়াম। আবার ধরো কোনো গ্ল্যান্ডে বা ওই গ্ল্যান্ডের ডাক্টে ম্যালিগন্যান্ট টিউমার হলো, তার নাম কি হবে? তার নাম হবে অ্যাডিনো কার্সিনোমা। অ্যাডিনো মানে গ্ল্যান্ড, তাহলে গ্ল্যান্ডুলার টিউমার গুলোকে সবসময় বলে অ্যাডিনো কার্সিনোমা। যেহেতু গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম থেকে আসছে, তাই নাম হলো অ্যাডিনো কার্সিনোমা। থার্ড ইয়াররা কি বুঝতে পারতেছো, ধরতে পারতেছো? জি ভাইয়া। তাহলে সার্কোমা কি? ওই যে বললাম মেজেনকাইমাল অরিজিন ম্যালিগন্যান্ট টিউমার। মেজেনকাইম থেকে কারা আসে? মেজেনকাইম থেকে আসে বোনস, কার্টিলেজ, মাসেল, তারপরে ধরো কার্টিলেজ, ব্লাড ভেসেল, লিম ভেসেল, এগুলোই তো। এখন বোনে যদি ম্যালিগন্যান্ট টিউমার হয়, তাহলে তার নাম কি হবে? অস্টিও সার্কোমা। ওই যে যেহেতু এটা মেজেনকাইমাল অরিজিন, তাই সার্কোমা, আর অর্গানের নাম অনুযায়ী আসলো অস্টিও। আবার যদি কার্টিলেজের ম্যালিগন্যান্ট টিউমার হয়, তাহলে তার নাম কি হবে? কন্ড্রো সার্কোমা। যদি স্কেলেটাল মাসেলের ম্যালিগন্যান্ট টিউমার হয়, নাম কি হবে? র‍্যাবডোমায়ো সার্কোমা। স্মুথ মাসেলের হলে লিওমায়ো সার্কোমা। ফ্যাটি টিস্যুর হলে লাইপো সার্কোমা। একইভাবে ব্লাড ভেসেল থেকে হলে অ্যানজিও সার্কোমা। লিম ভেসেল থেকে হলে
লিম্ফ্যাঞ্জিও সার্কোমা। একদিনে মুখস্থ হবে না, বাট তুমি প্যাটার্নটা ধরতে পারতেছো কিনা যে লিঙ্কটা আসলে কিভাবে হয়। জি ভাইয়া। এইবার দেখো 3 নাম্বার হচ্ছে টিউমারস অফ ইন্টারমিডিয়েট ম্যালিগন্যান্সি। 1 নাম্বার বলছি বিনাইন, 2 নাম্বার বলছি ম্যালিগন্যান্ট, 3 নাম্বারে বললাম ইন্টারমিডিয়েট। এর মানে সে না বিনাইন না ম্যালিগন্যান্ট, দুটার মাঝখানে। এদেরকে বলে লোকালি ম্যালিগন্যান্ট টিউমার বা লোকালি ইনভেসিভ। এটা কি? আমি বলছি যে ব্রঙ্কোজেনিক কার্সিনোমার ক্ষেত্রে উদাহরণ দিয়ে বুঝাইলাম যে লাংয়ের ম্যালিগন্যান্সি হার্টবিতে চলে গেছে, এটাকে বলে হচ্ছে মেটাস্টেসিস। কথাটা বুঝতে পারছো? কিন্তু ধরো লাংয়ের ম্যালিগন্যান্সি ঠেইলা মেডিয়াস্টিনামের মধ্যে ঢুকে গেল, এটা কি মেটাস্টেসিস? না ভাই, না ভাই, এটা লোকাল এইটাকে বলে ইনভেশন। ইনভেশন। অ্যাডজাসেন্ট স্ট্রাকচারের মধ্যে ইনফিলট্রেট করলো, এটাকে বলে ইনভেশন। সো লোকালি ম্যালিগন্যান্ট টিউমার যারা, তারা হচ্ছে অ্যাডজাসেন্ট স্ট্রাকচারের মধ্যে ইনভেট করতে পারে কিন্তু ডিস্টেন্ট কোনো অর্গানে যেতে পারে না। সো তারা লোকালি ইনভেসিভ বাট ডু নট মেটাস্টেসাইজ। এদেরকে আমি বিনাইন এবং ম্যালিগন্যান্টের মাঝামাঝি রাখলাম। এছাড়া কিছু আছে যেগুলোর নাম ভাইবার সময় বলার দরকার নাই, ভাইবাতে যদি জিজ্ঞেস করে বিহেভিয়ারাল ক্লাসিফিকেশন, এই 3টা বলে থেমে যাবা, আর রিটেনে লেখার জন্য বাড়তিগুলো লিখতে পারো, না লিখলেও আমি কোনো আপত্তি করব না। সেগুলো কি? যেমন ধরো ল্যাটেন্ট ক্যান্সার, ডরম্যান্ট ক্যান্সার, অকাল্ট ক্যান্সার। এরা আবার কি জিনিস? দেখো, ধরো কোনো একটা ম্যালিগন্যান্সি, ম্যালিগন্যান্সি শব্দটা অর্থ বুঝতেছে তো? ম্যালিগন্যান্সি এটা কিন্তু বিনাইন বলতেছি না, আমি কিন্তু ম্যালিগন্যান্ট বলতেছি, ঠিক আছে? মানে খারাপটা নিয়ে কথা বলতেছি। তো কোনো একটা ম্যালিগন্যান্ট টিউমার, সেটা মেটাস্টেসিস হচ্ছে না, ইভেন ইনভেশনও হচ্ছে না, কিন্তু কোনো একভাবে আমি টের পেয়েছি যে এই পেশেন্টের শরীরে একটা টিউমার আছে, এবং কি করলাম, টিউমারটা কেটে নিয়ে বায়োপসি করে, মানে সেটাকে স্লাইস করে স্লাইড প্রিপারেশন করে আমি মাইক্রোস্কোপের নিচে দেখলাম। এটাই তো বায়োপসি এন্ড হিস্টোপ্যাথোলজি। তো হিস্টোপ্যাথোলজি করে আমি দেখলাম যে হিস্টোলজিক্যালি এটা ম্যালিগন্যান্ট টিউমার, কিন্তু সে ইনভেশনও করে নাই, মেটাস্টেসিসও করে নাই, তাহলে তো সে ক্লিনিক্যালি সাইলেন্ট। মানে হিস্টোলজিক্যালি সে ম্যালিগন্যান্ট, কিন্তু ক্লিনিক্যালি সে নীরব, সে সাইলেন্ট। এটাকে বলে ল্যাটেন্ট ক্যান্সার। কথাটা ক্লিয়ার কিনা? জি ভাই, ক্লিয়ার। ডরম্যান্ট ক্যান্সার এটা কি জিনিস? ধরো কোনো একটা প্রাইমারি টিউমার, তুমি দেখলা এর কোনো মেটাস্টাসিস নাই, কিচ্ছু নাই। ধরো লিভারে ম্যালিগন্যান্সি হয়েছে, লিভারের লেফট লোবে একটা টিউমার আছে, সব কিছু করে একদম যত রকম ইনভেস্টিগেশন আছে সব করে বুঝলা যে লিভার ছাড়া কোথাও যায়নি, তাহলে তুমি ভেরি হ্যাপি যে তুমি যদি লিভারের ওই লেফট লোবটাকে কেটে ফেলে দাও টিউমার সহ, তাহলে পেশেন্ট সুস্থ হয়ে যাবে। দেখা গেল কয়েক বছর পরে পেশেন্ট কোনো এক জায়গায় ওই টিউমারের মেটাস্টাসিস নিয়ে হাজির। তার মানে কি, কোন টিউমার সেল রয়ে গেছিল, এটাকে বলে ডরম্যান্ট, পলায়িত, পলায়ে ছিল, লুকায়ে ছিল। এরপর হলো অকাল্ট ক্যান্সার। অকাল্ট ক্যান্সার কি জিনিস? ধরো কোনো পেশেন্ট তোমার কাছে আসলো, তুমি দেখলা তার ঘাড়ে এরকম একটা লিম্ফ নোড আছে, তো লিম্ফ নোডের বায়োপসি করলা, আদার এখান থেকে টিস্যু নিলা অথবা পুরো লিম্ফ নোডটাই কেটে নিলা, নিয়ে তাকে হিস্টোপ্যাথোলজি করে রিপোর্টে বলল যে মেটাস্ট্যাটিক অ্যাডিনোকার্সিনোমা। তার মানে কি, এটা এই লিম্ফ নোডের জন্য প্রাইমারি না। তাহলে প্রাইমারি যেখান থেকে আসছে সেটা একটা গ্ল্যান্ডুলার অর্গান, কারণ এটা একটা অ্যাডিনোকার্সিনোমা, কিন্তু তুমি খুঁজে পাচ্ছ না। তোমার ফার্স্ট ডায়াগনোসিসটাই হলো কিন্তু মেটাস্টেসিস দিয়ে, কারণ ধরো এটা কোলনিক কার্সিনোমা হতে পারে। কোলনের যে তোমার কলামনার লাইনিং এপিথেলিয়াম, যার মধ্যে থাকে হচ্ছে প্রচুর গবলেট সেল, এরাও তো গ্ল্যান্ড, তো ওই গবলেট সেল ওলা কলামনার এপিথেলিয়াম থেকেই তোমার কোলনিক
অ্যাডিনোকার্সিনোমা ডেভেলপ করে। তো যদি মানে নর্মাল নিয়ম অনুযায়ী হওয়ার কথা ছিল কি, যে কোলনের একটা অ্যাডিনোকার্সিনোমা হয়েছে, সেটা মেটাস্টাসিস পর্যন্ত হয়ে গেছে, অথচ পেশেন্ট কোনো কমপ্লেইনই করে নাই, লাইক তার কনস্টিপেশন হয় নাই, তার অ্যাবডোমিনাল পেইন হয় নাই, তার পায়খানার সাথে কোনো রক্ত যায় নাই, এগুলো হওয়ার কথা ছিল। তাহলে যতক্ষণ পর্যন্ত ঘাড়ে একটা ফুলার মতো সে ফিল না করছে ততক্ষণ সে ডাক্তারের কাছে আসে নাই, এবং আসার পরেও তার প্রথম ডায়াগনোসিস হলো এই ঘাড়ের মেটাস্টেটিক সাইট দিয়ে। তাহলে প্রাইমারি টিউমারটা কিন্তু ক্লিনিক্যালি সে সাইলেন্ট ছিল। ক্লিনিক্যালি সাইলেন্ট মানে তোমার কোনো ক্লিনিক্যাল ফিচার্স সে প্রেজেন্ট করে নাই, যেটা তার করার কথা ছিল। তোমার বমি হওয়ার কথা ছিল, তোমার পায়খানা আটকায় যাওয়ার কথা ছিল, পায়খানার সাথে বমি যাওয়ার কথা ছিল, পেটে ব্যথা হওয়ার কথা ছিল, কিচ্ছু হয় নাই। এটাকে বলে অকাল্ট ক্যান্সার। বুঝছো কিনা? জি ভাইয়া। ভাইয়া জি ভাইয়া। আর একটা হচ্ছে কার্সিনোমা ইন সিটু, এটা পরে বলবো। এখন দেখো টিউমারের নামকরণ, এটা বলা শেষ, এবং এটার মধ্যে যে ক্লাসিফিকেশন যেভাবে আছে সেভাবে আমরা বলেছি। তো এটা একটু নিজেরা পড়বা, কোনো সমস্যা হবে না। ওকে, জি এবার ভাইয়া। দেখো কয়েকটা কোশ্চেন, এগুলো পোস্ট গ্রাজুয়েশন ভর্তি পরীক্ষায় আসে, আর তোমাদের পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে। যেমন ধরো, which malignant tumors have no benign counterpart, এর মানে কি? আসলে এই আগের যে চারটা, এখানে হচ্ছে কি যে টিস্যু অফ অরিজিন অনুযায়ী, মানে হিস্টোজেনিক ক্লাসিফিকেশন আমরা যেটা করেছিলাম, ওই অনুযায়ী প্রতিটা অর্গান থেকে বিনাইন কি কি টিউমার হয়, ম্যালিগন্যান্ট কি কি টিউমার হয়, সেগুলো এই টেবিলে বলেছে। যেমন ধরো বলেছে যে কানেকটিভ টিস্যু ডেরিভেটিভ মানে মেজেনকাইমাল যে টিউমারগুলো আছে, যেমন ফ্যাট, তো ফ্যাটের বিনাইন টিউমারকে বলেছে লাইপোমা, ম্যালিগন্যান্ট টিউমারকে বলেছে লাইপোসার্কোমা। আবার ফাইব্রাস টিস্যুর বিনাইন টিউমারকে বলেছে ফাইব্রোমা, ম্যালিগন্যান্টকে বলেছে ফাইব্রোসার্কোমা। আবার ধরো ব্লাড ভেসেলের বিনাইনকে বলেছে হেমানজিওমা, ম্যালিগন্যান্টকে বলেছে অ্যাঞ্জিওসার্কোমা। লক্ষণীয় বিষয় হলো যতগুলো বিনাইনের নাম বলতেছি সব দেখো শেষে আছে ওমা। যেমন ধরো ফাইব্রোমা, লাইপোমা, কনরোমা, অস্টিওমা, হেমানজিওমা, লিম্ফ্যানজিওমা, মেনিনজিওমা, লায়োমায়োমা, র্যাবডোমায়োমা। আর ইউ ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাই ক্লিয়ার। প্রশ্ন হলো, এই যে প্রশ্ন হলো, সাম টিউমার্স হুইচ এন্ড উইথ সাফিক্স ওমা বাট আর নট বিনাইন, মানে আমি দেখাইছি যে সব বিনাইন টিউমারের শেষে ওমা থাকে, তাহলে এক্সেপশন জানতে হবে যে নামের শেষে ওমা আছে কিন্তু তারা ম্যালিগন্যান্ট, এরকম কি কি আছে। এটা পোস্ট গ্রাজুয়েট ভর্তি পরীক্ষায় সবসময় আসে, তোমাদেরও এমসিকিউতে আসতে পারে। দেখো মেলানোমা, শেষে ওমা আছে, কিন্তু এটা কিন্তু স্কিনের একটা ম্যালিগন্যান্ট টিউমার, যার আরেক নাম হচ্ছে ম্যালিগন্যান্ট মেলানোমা। যাহা ম্যালিগন্যান্ট মেলানোমা তাহাই মেলানোমা। হেপাটোমা, এটা হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমার আরেক নাম হচ্ছে হেপাটোমা, ওমা আছে কিন্তু ম্যালিগন্যান্ট। সেমিনোমা, সেমিনোমা হচ্ছে টেস্টিসের একটা ম্যালিগন্যান্ট টিউমার, এটাও ওমা আছে কিন্তু ম্যালিগন্যান্ট। এই তিনটা মনে রাখার উপায় কি? মি, হি, শি। মি মানে মেলানোমা, হি মানে হেপাটোমা, শি মানে সেমিনোমা। তোমার কাছে যদি পরীক্ষার সময় জানতে চাই এই তিনটা বলে দিও, আর লাগবে না। আর যদি বলো যে পোস্ট গ্রাজুয়েটের প্রিপারেশন নিতে চাই, তাহলে সবগুলো জানা লাগবে। যেমন ধরো ডিসজার্মিনোমা, এটাও একটা ওভারিয়ান টিউমার। মেজোথেলিওমা, এটাও হচ্ছে ম্যালিগন্যান্ট প্লুরাল টিউমার, প্লুরাল লাঙের প্লুরা আছে না, প্লুরাল ম্যালিগন্যান্ট টিউমারকে বলে মেজোথেলিওমা। তারপর লিম্ফোমা, লিম্ফ নোডের ম্যালিগন্যান্ট টিউমার। কর্ডোমা, এটা হচ্ছে স্পাইনাল কর্ডের ম্যালিগন্যান্ট টিউমার। সাইনোভায়োমা, এটা হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেনের ম্যালিগন্যান্ট টিউমার। গ্লায়োমা, এটা হচ্ছে ব্রেনের যে গ্লিয়াল সেল আছে মানে সাপোর্টিং সেল, তার ম্যালিগন্যান্ট টিউমার, এর নাম হচ্ছে গ্লায়োমা। এগুলো সব জানতে হবে। এখন এই চার্টের একটা জিনিস দেখো, কিছু কিছু জায়গা গ্যাপ আছে। দেখো এখানে যেমন হেমাটোপয়েটিক সেলের ম্যালিগন্যান্ট টিউমারের নাম বলেছে লিউকেমিয়া, কিন্তু বিনাইন কিছু বলে নাই। আবার দেখো লিম্ফয়েড টিস্যু ম্যালিগন্যান্ট বলেছে লিম্ফোমা, বিনাইন কিছু বলে নাই। আবার ধরো যে এই যে বেজাল সেল অফ দ্য স্কিন ম্যালিগন্যান্ট বলেছে বেজাল সেল কার্সিনোমা, বিনাইন কিছু বলে নাই।
এরকম কয়েকটা জায়গায় দেখবে গ্যাপ আছে, তাহলে বুঝতে হবে যে ওই টিউমারটার ওই কাউন্টার পার্টটা নাই। তো এরকম একটা প্রশ্ন পরীক্ষায় আসে যে কোন কোন ম্যালিগন্যান্ট টিউমারের বিনাইন কাউন্টার পার্ট নাই। দেখো নামগুলো একসাথে দেওয়া আছে, তুমি পড়ে নিবা। আবার বলছে যে কোন বিনাইন টিউমারের ম্যালিগন্যান্ট কাউন্টার পার্ট নাই, এটা হচ্ছে জায়ান্ট সেল টিউমার অফ বোন। এই নামটা মনে রাখতেই হবে, জায়ান্ট সেল টিউমার অফ বোন। যদি এটা কিন্তু পোস্ট গ্রাজুয়েট ভর্তি পরীক্ষায় সবসময় আসে, নিচের কোনটি বিনাইন টিউমার, তার মধ্যে জায়ান্ট সেল টিউমার অফ বোন দেওয়া থাকে। এটা কি ট্রু না ফলস বলো তো? ট্রু। 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 এখন যদি বলে নিচের কোনটি ম্যালিগন্যান্ট টিউমার, তার মধ্যে এটা দেওয়া আছে, ট্রু না ফলস? ফলস। এটাও ট্রু। এটাও ট্রু। এইটার ক্ষেত্রে এটার মজা, কারণ আমি একটা ক্লাসিফিকেশনের মধ্যে একটা বলছিলাম না, টিউমারস অফ ইন্টারমিডিয়েট ম্যালিগন্যান্সি। জি ভাই। এইটা হলো তার উদাহরণ, জায়ান্ট সেল টিউমার অফ বোন। এটার ক্ষেত্রে বলা আছে যে ইট ইজ বিনাইন বাট ইট মে বি লোকালি ম্যালিগন্যান্ট। পরিষ্কার? এইসব কথাগুলো একটু খাতায় লিখে নেবা যদি প্রয়োজন মনে করো। জাস্ট এই লাইনটা জানলে উত্তরগুলো পারা যায়। জায়ান্ট সেল টিউমারের ক্ষেত্রে লেখা আছে ইট ইজ এ বিনাইন টিউমার, তাহলে বিনাইন ট্রু। আবার বলছে ইট মে বি লোকালি ম্যালিগন্যান্ট, তাহলে ম্যালিগন্যান্ট ট্রু। আচ্ছা, কিছু নাম আছে যেগুলার সাথে ওমা আছে কিন্তু তারা টিউমারই না। যেমন ধরো হেমাটোমা, এটা কি টিউমার? এটা কিন্তু টিউমার না, এটা হচ্ছে রক্ত জমাট বেঁধে গেছে। গ্র্যানুলোমা, এটা তো ওমা আছে, এটা কি টিউমার? না, এটা হচ্ছে ক্রনিক গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশনের ফোকাস। কোরিস্টোমা, কোরিওস্টোমা আবার কি জিনিস? কোরিওস্টোমা হচ্ছে নরমাল টিস্যু ইন অ্যাবনর্মাল সাইট, মানে একটোপিক প্রেজেন্টেশন অফ নরমাল টিস্যু। ধরো এন্ডোমেট্রিয়াল টিস্যু, কারো ইউটেরাসের এন্ডোমেট্রিয়াল টিস্যু নাকের মধ্যে পাওয়া গেল এবং নাক থেকে ব্লিডিং হইতেছে। এখন তুমি এতে মনে করবে নাকে মনে হয় টিউমার হয়ে গেছে, আসলে এটা কিন্তু টিউমার না, এটা নন নিওপ্লাস্টিক। এটাকে বলে কোরিওস্টোমা, মানে একটোপিক টিস্যু ইন নরমাল সাইট। এখন দেখো কোলেস্টিওটোমা, এটা আবার কি জিনিস? যারা ফোর্থ ইয়ার তারা হয়তো জানো, ইএনটিতে এই টার্মটা পড়ানো হয়। এই ক্রনিক সাপুরেটিভ ওটাইটিস মিডিয়া, মানে কানের মধ্যে বারবার ইনফেকশন হয়ে 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 সিস্টিক টাইপের একটা লিশন হয়, এটার নাম হচ্ছে কোলেস্টিওটোমা। এটা ওমা আছে বাট টিউমার না। জাস্ট জেনে রাখো কিছু জিনিস আছে ওমা আছে বাট দে আর নট টিউমার। আবার ওমা আছে, সরি ওমা নাই, কোনো ওমাটোমা নাই কিন্তু তারা নিওপ্লাজম, যেমন লিউকেমিয়া। এবার একটা টার্ম দেখো, ফ্যামিলিয়াল ক্যান্সার, একবারই শুধু রিটার্নে আসছে বিগত সালে, সেটা হচ্ছে সিলেটে আসছে। এটা কি জিনিস একটু সংক্ষেপে 2 লাইনে বলে দিই। সেটা হচ্ছে যে ধরো কিছু ডিজিজের ক্ষেত্রে ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন থাকে, আমরা জিজ্ঞেস করি পরিবারে কারো আছে কিনা। যেমন ধরো হাইপারটেনশন, আমরা জিজ্ঞেস করি যে আপনার পরিবারের আর বাবা মা আছে কিনা। বা ধরো যে মায়োকার্ডিয়াল ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ স্পেশালি আমরা জিজ্ঞেস করি এরকম আছে কিনা। ডায়াবেটিসের ক্ষেত্রে জিজ্ঞেস করি, অনেক ডিজিজের ক্ষেত্রে জেনেটিক প্রিডিসপোজিশন আছে। তো এখন ক্যান্সারের ক্ষেত্রে আছে কিনা? তো ক্যান্সারের ক্ষেত্রে এরকম ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন পাওয়া যায়। কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় একই পরিবারে বাপের হয়েছিল, চাচার হয়েছিল, এখন তার হয়েছে, এগুলোকে বলে ফ্যামিলিয়াল ক্যান্সার। কিন্তু তাদের কি জেনেটিক প্রিডিসপোজিশন আছে কিনা, তারা নির্দিষ্ট কোনো ইনহেরিটেন্স ফলো করে কিনা, যেমন ধরো এক্স লিঙ্কড রেসিসিভ এরকম কিছু ফলো করে কিনা। এরকম ফলো করে এমনও কিছু ম্যালিগন্যান্সি আছে যে মেন্ডেলিয়ান ইনহেরিটেন্স ফলো করে, কিন্তু তাদেরকে ফ্যামিলিয়াল ক্যান্সার বলে না। ফ্যামিলিয়াল ক্যান্সার হচ্ছে পরিবারের মধ্যে কোনো পরিবারের মধ্যে হাইলি প্রিডিসপোজিশন দেখা যাবে কিন্তু স্পেসিফিক কোনো জেনেটিক ইনহেরিটেন্স ফলো করবে না। এরকম ক্যান্সার কারা আছে? যেমন ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, প্যানক্রিয়াটিক ক্যান্সার। পোস্ট গ্রাজুয়েট ভর্তি পরীক্ষায় প্রতি বছর আসে। নিচের কোনটি ফ্যামিলিয়াল ক্যান্সার? জাস্ট এই 3টা, ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার এবং প্যানক্রিয়াটিক ক্যান্সার।
এখন এদের ফিচার্স কি, যেরকম ফ্যামিলিয়াল ক্যান্সারের ফিচার্স কি? ফিচার হলো এই ক্যান্সারগুলো হবে আর্লি এজে, মানে 40 বছরের আগে। পরিবারে অন্তত পক্ষে 2 বা তার চেয়ে বেশি লোকের এটা থাকতে হবে। যেমন ধরো বাপেরও ছিল, বাপ মারা গেছে, চাচারও ছিল, চাচাও মারা গেছে, আমার হয়েছে, তাহলে সেক্ষেত্রে ধরে নিতে হবে যে এটা ফ্যামিলিয়াল ক্যান্সার, অন্তত 2 জনের আগে হয়েছে। মাল্টিপল বা বাইল্যাটারাল টিউমার থাকতে হবে। যেমন ধরো কোলোনিক ক্যান্সারেরও কিছুটা ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন আছে, কোলোনিক ক্যান্সার এটা থাকলেও ট্রু দেওয়া যাবে, বইতে নাই যেন আমি দিই নাই, কোলোনিক ক্যান্সারও ফ্যামিলিয়াল হবে। এখন আমরা একটা পেশেন্ট পেয়েছিলাম, এই পেশেন্টের কোলোনিক ক্যান্সার ছিল, কিন্তু তার তুমি পেটের ডান পাশে হাত দিলেও লাম্প পাবা, পেটের মাঝখানে হাত দিলেও লাম্প পাবা, পেটের বাম পাশে হাত দিলেও লাম্প পাবা। তার মানে কি? তার তো শুধু বাইল্যাটারাল না, তার তো এক্সটেন্সিভ, মানে তার অ্যাসেন্ডিং কোলনেও আছে, ডিসেন্ডিং কোলনেও আছে, ট্রান্সভার্স কোলনেও আছে। তাহলে এটাকে কি বলে? মাল্টিপল অর বাইল্যাটারাল টিউমার। আবার ওর কাছে জিজ্ঞেস করছিলাম কারো হয়েছে কিনা, কোলন ক্যান্সারে তার বাপও মারা গেছে, তার চাচাও মারা গেছে, এবং ট্রান্সমিশন প্যাটার্ন ইজ আনক্লিয়ার, ওই যে জেনেটিক ইনহেরিটেন্স ফলো করবে না, এই জন্য ট্রান্সমিশন প্যাটার্নটা, যেমন কিছু কিছু ট্রান্সমিশনের ইনহেরিটেন্সের প্যাটার্ন আছে এরকম যে মেল টু মেল হবে না, বাপের থাকলে ছেলের হবে না, এরকম কিছু কথা আছে না জেনেটিক ইনহেরিটেন্সে, এরকম কোনো প্যাটার্ন এখানে ফলো করবে না। এবং ইন জেনারেল দেখা যায় যাদের ক্ষেত্রে এটা থাকে তাদের বাচ্চা কাচ্চার এটা হওয়ার রিস্ক জেনারেল পপুলেশনের চেয়ে 2 থেকে 3 গুণ বেশি। এই শর্ট নোট পরীক্ষা আসতে পারে। এই পর্যন্ত বুঝছো কিনা? জি ভাই বুঝতে পারছি। জি ভাইয়া। ভাই বুঝতে পারছি। আচ্ছা, এখন আমার মনে হয় যে আমি এই চ্যাপ্টারটাকে 2 ভাগে নিতে চেয়েছিলাম, আজকে এবং আগামীকাল, কিন্তু আমার যেটা মনে হলো 2 লেকচারে হবে না, 4 লেকচার লেগে যাবে যদি এই গতিতে আগাই। এখন এর চেয়ে র্যাপিড গতিতে আগালে যে উদ্দেশ্যে আমার কাছে পড়তে আসছো সেটা আবার সফল হবে না, কারণ ওই রকেট গতির পড়া তো কলেজেও পড়ায়, লাভ কি তাইলে? সেক্ষেত্রে আমার মনে হয় 10:30 বাজে, তোমরা অনেকেই ব্যস্ত হয়ে গেছো, ডিনার আছে, ফ্যামিলির কাজ আছে নাকি? জি ভাই। জি ভাইয়া। সো আমাদের প্ল্যান তাহলে কি হওয়া উচিত? আমার মনে হয় আমরা যেই চ্যাপ্টারটা ধরবো সেটা টানা শেষ করে ফেলবো, পরে গ্যাপ নিব। মানে আজকে পড়ালাম, আমি যদি কালকে গ্যাপ নেই তাহলে এটার সিকোয়েন্সটা তোমার মাথায় থাকবে না, বরং আমি নিওপ্লাসিয়াটা যদি 4 ক্লাসও লাগে টানা 4 দিনে পরে দেন গ্যাপ নেই, সেটা বেটার হয় না? জি ভাই এটাই জি ভাইয়া। না হয় মন থাকবে না। ফাইন, তাহলে আমার মনে হয় আমরা এখন স্টপ করি, প্ল্যান যতটুকু পড়ানোই থাকুক সেটা থাকুক, আমরা এখান থেকে নেক্সট দিন স্টার্ট করবো। এবং আমরা একটা ভালো জায়গায় এসে দাঁড়াইছি, দেখো বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট টিউমার, আমরা এরকম একটা জায়গায় এসে দাঁড়াইছি। সো মোটামুটি আমরা একটা ল্যান্ডমার্ক ঠিক করতে পারলাম যে এই পর্যন্ত আমরা পড়লাম আপ টু দা বিনাইন এবং ম্যালিগন্যান্ট টিউমারের ডেফিনেশন এবং সেটার ব্যাখ্যা। সো আমরা আগামীকাল একটু আর্লি শুরু করতে পারি কিনা, কারণ আমাদের কালকে থেকে তো আর কোনো ওই গ্যাঞ্জাম নাই, রেজিস্ট্রেশন হ্যান ত্যান এগুলো কিচ্ছু নাই। জি ভাইয়া 8টায় শুরু করলে ভালো। জি ভাই 8টা শুরু করলে বেটার হয়। আমরা প্রতিদিন যদি 1.5 ঘন্টা করে সাড়ে- ক্লাস করতে হতো। মাগরিবের নামাজের পরে শুরু করা যায় না? জি ভাইয়া। জি ভাই। করা যায়। সময় লাগে। 7:30 করলে কেমন হয়? 7:30? ভাইয়া সমস্যা নাই। হ্যাঁ সমস্যা নাই। হয়। তাহলে করা হবে যায়, কি আমরা 7:30 করা হয়তো যায়। একটু বেশি সময় পড়াতে পারবো, ধরো 8:30 10টা পর্যন্ত পড়াইতে পারবো। হ্যাঁ ঠিক আছে ভাই। জি ভাইয়া ভালো জি হয়। ভাইয়া তাহলে ভালো হয়। আচ্ছা ফাইন, তাহলে আমার মনে হয় আজকের মতো আল্লাহ হাফেজ, আমরা কাল শুরু করি ঠিক 7:30। জি ভাইয়া আসসালামু আলাইকুম। জি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। গুড নাইট ভাইয়া।